খাতা কলম নিছো? ধনী বানান লিখছে, দেখছো? ধনী বানান লিখছে। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমাদের অনলাইনে যারা আছেন তারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সবাই কেমন আছেন এটা বলেন। গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকের, না? আজকে আমাদের ফার্স্ট উদ্বোধনী ক্লাস। ক্লাসটা আশা করি সবারই ভালো লাগবে। ক্লাসটা অনেক আমি আগে নিয়েছি, সকালেও নিয়েছি। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ক্লাসটা মাঝে মাঝে আপনারা ভুলে যান সেই টপিকটা যে এত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা বিশেষ পরীক্ষা খুবই কাজে লাগে। যারা 47 নম্বর বিশেষ পরীক্ষা দিবেন, 48 দিবেন, এই দুইটা বিশেষ পরীক্ষা বলে দিলাম। যারা 47 এবং 48 নম্বর বিশেষ পরীক্ষা দিবেন, দেখবেন এখান থেকে আজকে টপিক থেকে হুবহু প্রশ্ন আসছে, একদম হুবহু প্রশ্ন কমন পাবে, কোন মিস নেই। এমনও আছে যে এই একটা টপিক থেকে 4টা প্রশ্ন কমনের রেকর্ড আছে। 4টা প্রশ্ন আসার রেকর্ড কিন্তু এখানে আছে। এই সেই টপিক ভাষাতনী বর্ণ খুবই কঠিন একটা টপিক। টপিকটা সহজভাবে বোঝা যায় এবং এটা একটা বেসিক ক্লাস, কিন্তু নো এমসিকিউ সলভ, এটা পরিপূর্ণ একটা বেসিক ক্লাস এবং আশা করি ক্লাসটা সবারই ভালো লাগবে। ক্লাসের সবারই কি ভালো লাগবে? ধ্বনি বানানটা অনেকে বলছে স্যার ব নিচে গেল কেন? ব নিচে কিভাবে গেল? তো বটা আগে জানতাম, এখানে আসলে নিচে কিভাবে আসলো? এটা আমাদের আবার নতুন যারা ডিজাইনার আছে না, তারা আবার নতুন স্টাইলে লেখে। কিসে লেখে? নতুন স্টাইলে লেখে। ওকে, দেখি কারা কারা আছেন আমাদের সাথে একটু যুক্ত আছেন, আমি একটু দেখি আপনাদের চেহারাগুলো। ঝটপট জয়েন করে, ঝটপট ঝটপট ঝটপট। এবং আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী ও ক্যারি প্লাস বাংলা বই থাকবে, থাকবে না? আজকে ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কি থাকবে? ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটি একদম 2টা বই দিয়ে দিব। কয়টা? 2টা। ঠিক আছে, একটা পাবে সর্বোচ্চ শেয়ারকারী আর একটা পাবে কি সর্বোচ্চ মেনশনকারী। ক্লাসটা কিন্তু পেইড বেজে ক্লাস। আজকে প্রথম ক্লাসটা উন্মুক্ত করা হলো। স্যার আমি সকালে পেইড বেজে ক্লাসটি করতে পারি না, হারে এখন করো। ওকে, তানজিনা মজুমদার সালাম, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন আক্তার, তানিয়া সুলতানা, দেখি কে আজকে বই পায়। একটা পাবে সর্বোচ্চ মেনশনকারী, সর্বোচ্চ আরেকজন পাবে সর্বোচ্চ শেয়ারকারী। আর একটা সুখবর হলো আগামীকাল কিন্তু আমাদের রংপুর না সরি ময়মনসিংহ শাখা, আগামীকাল ময়মনসিংহ শাখার কিন্তু শুভ উদ্বোধন বিকেল 3টায়। আগামীকাল টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই জব মেডিসিন টিম পুরোই থাকবো আগামীকাল আমাদের ময়মনসিংহ শাখায়। আর এখানে কিন্তু থাকবে, আমাদের সাথে থাকবেন আমাদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা পিএসসি বলি, সেই আমাদের সাবেক যিনি সদস্য তিনি হলেন সমর চন্দ্র পাল স্যার, তিনি কিন্তু থাকবেন এবং সাথে আমাদের মিলন স্যার থাকবেন, আর আমরা তো আছি। সুতরাং আগামীকাল দেখা হচ্ছে ময়মনসিংহবাসীর সাথে, তাই তো? স্যার একটা রিপ্লে দিয়েন, শ্রাবণ সন্ধ্যা দিলাম তোমাকে রিপ্লে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। নাসরিন মমতা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। উত্তম কুমার আছেন আমাদের সাথে, আশা আক্তার আছেন আমাদের, শাহাবুদ্দিন আছেন আমাদের, সব ম্যাট্রিক নিয়েছে আমাদের, তানজিয়া ভুই আমাদের। আজকে ছেলেরা বেশি কেন? আজকে ক্লাসে কি ছেলেরা অনেক বেশি আছেন আজকে ক্লাসে, তাই তো? আচ্ছা দেখি আমরা প্রথমে যে জিনিসটা আমরা শিখবো সেই জিনিসটা হলো, এই জিনিসটা কিন্তু কিছুই দেখা যায় না, এটা আমি বুঝাই দিব। তার আগে দেখেন বাকযন্ত্র আছে, অনেক অনেক টপিকে। তার আগে আমি কিছু জিনিস আগে শিখাই, আগে বেসিক শিখাই। বেসিক শিখাইলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। ওকে, চলে যায় একটু বেসিক ক্লাসে, তাই না? বেসিক ক্লাসে ঢুকি। আচ্ছা, টপিকের নাম কি দিতে পারি আমরা? ভাষা। আমরা কি লিখবো? প্রথমে লেখেন ভাষা। ভাষা থেকে বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা 10 থেকে 20তম গেট যত চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। এই টপিকটা থেকে একটা নম্বর আসবে। ওই টপিকটা আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, যদি কেউ কোনো কিছু না বুঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, ভাষা। এই ভাষা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রথম একটা প্রশ্ন আসতে পারে যে ভাষাটা কি। আমরা জানি এই যে আমরা যে কথাগুলো বলতেছি এগুলোই কি ভাষা, অর্থাৎ ভাব বিনিময়। একে অন্যের সাথে এই যে মনুষ্য জীব বা মনুষ্য প্রাণীগুলো একে অন্যের সাথে যে ভাব, যার মাধ্যমে কি ভাব বিনিময় করে সেটাকে কি বলে? ভাষা বলে। এগুলো পরীক্ষায় কখনোই আসে না। আর এই আমাদের বাংলা ভাষা আছে, এই বাংলা ভাষার একটা কি আছে? উপভাষা আছে। বাংলা ভাষায় কি আছে? উপভাষা আছে। প্রথম প্রশ্নটা হলো বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? লেখেন বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? কে বলতে পারেন বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? বাংলা ভাষার উপভাষা আছে, দ্রুত লিখে রাখেন 6টি। চমৎকার একটা প্রশ্ন, তথ্যসূত্র। এই প্রশ্নটা আমি নিয়েছি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2025 থেকে আমি প্রশ্নটা কিন্তু আমি নিয়েছি। তার বাংলা ভাষার উপভাষা আছে কয়টি?
6টি। বাংলা ভাষার উপভাষা আছে 6টি। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? 6টি। বাংলা ভাষা উপভাষা কয়টি? 6টি। এই 6টির নাম কিন্তু একদম লিখে রাখতে হবে। 1 নম্বর লেখেন বাঙালি। দ্রুত 1 নম্বর লেখেন বাঙালি। সে উপভাষা কি? 1 নম্বর লেখেন বাঙালি। বাইকের বা অমগঙ্গায় আঁকা ঝটপট লিখবেন, অনেক বড় টপিক। 1 নম্বরে বাঙালি। 2 নম্বরে রয়গারা ঢয় বিন্দুর রসিকা রাড়ি। 3 নম্বর লেখেন ঝাড়খণ্ডী, ঝাড়খণ্ড নয়ডা রসে ঝাড়খণ্ডী। 4 নম্বর লেখেন বরেন্দ্রী, বরেন্দ্রী। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। বাংলা ভাষা উপভাষা আছে 6টি। স্যার আপনার শার্টটা খুব সুন্দর, এটা কোনো কথা? আমার শার্ট দিয়ে তুমি কি করবা, মেয়ে মানুষ? বরেন্দ্রী। আর এটা হলো পূর্বী, আর এটা কি? কামরূপী। 5 নম্বর লেখেন পূর্বী, পূর্বী। আর 6 নম্বর হলো কামরূপী, কাম রয়দিকে রু ওইদিকে কামরূপী। এই যে দেখেন বাংলা ভাষার উপভাষা আছে কয়টি? 6টি। 1 নম্বর কি? বাঙালি। এটা ঢাকা শহর এবং বরিশালেরা যারা আছে, খুলনা আছে, এরা কারা? এরা হলো বাঙালি অঞ্চল, এরা কারা? বাঙালি। এবার রাঢ়ী অঞ্চল, এটা হলো পশ্চিমবঙ্গে যেতে হবে। ঝাড়খণ্ড, এটা ভারতে যেতে হবে। বরেন্দ্রী অঞ্চল, এটা হলো কি? উত্তর এবং পশ্চিম অঞ্চল বাংলাদেশের। রাজশাহী বলেন, দিনাজপুর বলেন, রংপুর বলেন, এগুলো কোন অঞ্চল? বরেন্দ্রী অঞ্চল। এবং পূর্বী, এটা হলো বাংলাদেশের পূর্ব অঞ্চল, যেটা সিলেট যেটাকে বলে, এই অঞ্চলটা। কামরূপী, এটা হলো ভারতের অংশ। যাই হোক, এই হলো বাংলা ভাষার মোট উপভাষা অঞ্চল কয়টা? বাংলা ভাষার মোট উপভাষা আছে কয়টা? 6টা, 6টা, 6টা। বাংলা ভাষার উপভাষা আছে কয়টা? ঝটপট লিখতে হবে, ঝটপট একদম নোট খাতা তৈরি করতে হবে। তাই পরীক্ষা আসতে পারে, এটা কিরকম প্রশ্ন আসতে পারে? নিচের কোনটি বাংলা ভাষার উপভাষা নয়? আমার বলতে পারে নিচের কোনটি বাংলা ভাষার উপভাষা। তা উপভাষা কাকে বলে? অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দ্রুত লেখেন। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। দ্রুত লেখেন। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে কি বলে? আঞ্চলিক ভাষা বা উপভাষা। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। লেখা শেষ? যারা অনলাইন আছেন, লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, তাকে কি বলে? আঞ্চলিক ভাষা বা উপভাষা। এখন দেখে, এই ভারতীয় উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন কে? বা ভারতীয় উপমহাদেশে প্রথম কি বাংলা ভাষা জরিপ করেন কে? বাংলা ভাষা না, আসলে ভাষা জরিপ করেন কে? তো এই উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন কে? লেখেন। উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন স্যার জর্জ গ্রিয়ারসন। উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন, দ্রুত লেখেন ঝটপট। উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন, উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন, উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন স্যার জর্জ গ্রিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন, তিনি একজন আয়ারল্যান্ডের ভাষা বিজ্ঞানী, বিখ্যাত। তিনি কোন দেশের ভাষা বিজ্ঞানী? আয়ারল্যান্ডের ভাষা বিজ্ঞানী। দ্রুত লেখেন। উপমহাদেশ, এইগুলাকে বলে বিসিএস এর প্রশ্ন, এইগুলাকে বলে প্রাইমারি। এই প্রশ্ন যদি আপনি পরীক্ষা হলে পারেন, তারপর চাকরি হবে। এই ধরনের প্রশ্ন পারবেন না, চাকরি হবে না। কথা ক্লিয়ার? কঠিন প্রশ্নগুলো পারবেন, চাকরি হবে। তাহলে উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন কে? স্যার জর্জ গ্রিয়ারসন। পরীক্ষা ধরতে পারে এই স্যার জর্জ গ্রিয়ারসন কে ছিলেন? একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী, একজন বিখ্যাত ভাষা বিজ্ঞানী। উনি কোন দেশের নাগরিক? আয়ারল্যান্ডের নাগরিক। কোন দেশের নাগরিক? আয়ারল্যান্ডের নাগরিক। তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। এই উপমহাদেশে ভাষা জরিপ নিয়ে লেখা তার বিখ্যাত গ্রন্থের নাম কি? লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। লেখেন তার বিখ্যাত গ্রন্থ, সেই বইটার নাম কি? লেখেন LINGUIS, লিঙ্গুইস্টিক CIES, LINGUICS, লিঙ্গুইস্টিক সার্ভে SURVEY, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। দ্রুত লেখেন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, বিখ্যাত গ্রন্থ লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। হ্যাঁ, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, LINGUIS, লিঙ্গুইস্টিক লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। দ্রুত লেখেন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। দ্রুত লেখেন, এইটা হলো তার বিখ্যাত গ্রন্থ। যাই উপমহাদেশে প্রথম ভাষা জরিপ করেন কে? স্যার জর্জ গ্রিয়ারসন। তার বিখ্যাত গ্রন্থ কি? লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। তো এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা আমাদের হয়ে গেল। ক্লিয়ার?
উপভাষা থেকে বাংলা, উপভাষা। এবার দেখেন দুইটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন দুইটা হলো এই ব্রেইল ভাষা কারা ব্যবহার করে, ব্রেইল ভাষা কারা ব্যবহার করে, আর একটা আছে ইশারা ভাষা কারা ব্যবহার করে। একটা আছে ইশারা ভাষা, আর একটা আছে কি ইশারা ভাষা, ব্রেইল ভাষা, এগুলো আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ব্রেইল ভাষা কারা ব্যবহার করে বলতে পারবেন? ব্রেইল ভাষা কারা ব্যবহার করেন? ব্রেইল ভাষা কারা ব্যবহার করেন? ব্রেইল ভাষা কারা ব্যবহার করেন? দৃষ্টি প্রতিবন্ধীরা। দ্রুত লেখেন, ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা। ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? দৃষ্টি প্রতিবন্ধী মানে অন্ধ যারা আছে তারা ব্যবহার করে এই ব্রেইল ভাষা। আর ইশারা ভাষা যেটাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বলি, এটা কারা ব্যবহার করে? বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাক ও শ্রবণ প্রতিবন্ধী, এটা লেখেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাক ও শ্রবণ প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে কোন ভাষা? ইশারা ভাষা। আর ব্রেইল ভাষা কারা ব্যবহার করে? দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করে। দৃষ্টি প্রতিবন্ধীরা ব্যবহার করে কোন ভাষা? ঝটফট ঝটফট উত্তর লিখবেন এবং খাতা কলম দিবেন। এই ক্লাস থেকে দেখবেন বিশেষ পরীক্ষা 4টা নম্বর থাকে এই টপিকটা থেকে, এক টপিক থেকে 20 পরীক্ষা রেকর্ড কিন্তু আছে। তাহলে ব্রেইল ভাষা কারা? দৃষ্টি প্রতিবন্ধীরা। ইশারা ভাষা কারা? বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা ব্যবহার করে। মনে থাকবে? এখন দেখেন এই একটা পরীক্ষা, আর একটা আছে, আচ্ছা ওটা আমি পরে শিখাচ্ছি। আচ্ছা বাংলা যে ভাষা আছে আমাদের, এই বাংলা ভাষার উৎপত্তিটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। বাংলা ভাষার উৎপত্তি আমরা জানি পৃথিবীর একটা বিখ্যাত ভাষা বংশের নাম আছে, সেটা কি ইন্দো ইউরোপীয়। সেটার নাম কি ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় একটা বিখ্যাত কি ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয়। এখান থেকে উৎপত্তি লাভ করেছে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় এখান থেকে একটা উৎপত্তি লাভ করে, সেটা কি ইন্দো ইউরোপীয়। ইন্দো ইরানি, এরপর কি ভারতীয় আর্য। এখান থেকে কি আসছে? প্রাকৃত ভাষা। এখান থেকে দুটি ভাষা লাভ করছে, সেটা কি একটা আমাদের বাংলা ভাষা, একটা আমাদের কি বাংলা ভাষা, আর একটা কি আর একটা আমাদের অসমিয়া ভাষা। স্বরে দন্ত অস মস্কে মি অন্ত্যেষ্টি আছে, অসমিয়া ভাষা। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। প্রথমটাকে দেখেন, এটা হলো বাংলা ভাষার উৎপত্তি। এটা আমরা কি শিখতেছি? বাংলা ভাষার উৎপত্তিটা শিখতেছি। দেখেন এই পৃথিবীর একটা বিখ্যাত ভাষা বংশের নাম আছে কি ইন্দো ইউরোপীয়। আমরা জানি এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রধান দুটি শাখা আছে, একটা হলো কেন্তুম আর একটা কি শতম। ওই শতম শাখা থেকে মূলত আমাদের বাংলা ভাষার উৎপত্তিটা হয়েছে। তা এই তথ্যটা আমি নিচে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আছে, পাঠ্যপুস্তক 2025 সালে বইয়ে দেওয়া আছে। প্রথম হলো ইন্দো ইউরোপীয়, এখান থেকে আসছে কি ইন্দো ইরানীয়। এখান থেকে আসছে কি ভারতীয় আর্য। এখান থেকে একটা ভাষার জন্ম লাভ করলো কি প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা থেকে দুটো ভাষার জন্ম লাভ করলো, একটা আমাদের বাংলা ভাষা আর একটা আমাদের অসমিয়া ভাষা, মানে ভারতের আসামের ভাষা। এতটুকু লেখা শেষ হলে ডান লিখবেন, দ্রুত লিখবেন, ডান লিখবেন, দ্রুত লেখেন। ওকে ক্লিয়ার? লেখা শেষ। এখন একটু বোঝার চেষ্টা করেন, আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? এই যে বাংলা ভাষার জন্ম কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার জন্মটা কোথা থেকে? এই প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। আবার অসমিয়া ভাষার জন্মটা কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। ক্লিয়ার? এবার লেখেন, স্টার দেন, স্টার দিয়ে লেখেন, বাংলা ভাষার জন্ম বা উৎপত্তি হয়েছে মূলত, বাংলা ভাষার জন্ম বা উৎপত্তি হয়েছে মূলত প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। অবলিক দিয়ে লেখেন বঙ্গ কামরূপী। অবলিক দিয়ে কি লিখবেন? বঙ্গ কামরূপী। অবলিক দিয়ে কি লিখলেন? বঙ্গ কামরূপী। যদি কোনো কারণে পরীক্ষায় অপশনে প্রাকৃত ভাষা না থাকে, সেক্ষেত্রে বঙ্গ কামরূপীতে টিক দিবেন। মনে থাকবে কথাটা কি বলেছি? বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। অপশনে 4টার ভিতরে কোথাও প্রাকৃত নাই, টিক দিবা কোনটা? তখন বঙ্গ কামরূপীতে চলে যাবেন, ওইটা টিক দিয়ে চলে আসবেন। মনে থাকবে তো? এইটাই টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? ওকে দ্রুত দ্রুত দ্রুত। ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো? ওকে এখন দেখেন এখান থেকে আরেকটা প্রশ্ন দেখেন, সেই প্রশ্ন আর কি আসতে পারে? বাংলা ভাষার জননী বলা হয় কাকে? বাংলা ভাষার মা বলা হয় কোন ভাষাকে? বাংলা ভাষার জননী বা মা বলা হয় কোন ভাষাকে?
বুঝে না এই কাকে কি পড়ালাম এতক্ষণ? প্রাকৃত ভাষা, জোরে বলা যাবে না? দ্রুত লেখেন, বাংলা ভাষার জননী বা মা বলা হয় প্রাকৃত ভাষাকে। দ্রুত লেখেন, বাংলা ভাষার জননী বা মা বলা হয় প্রাকৃত ভাষাকে। বাংলা ভাষার জননী বা মা বলা হয় কোন ভাষাকে? প্রাকৃত ভাষাকে বলা হয় বাংলা ভাষার জননী বা মা। আরেকটা প্রশ্ন লেখেন, বাংলা ভাষার সহোদর, বোন বা ভাই বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষাকে। লেখেন, বাংলা ভাষার সহোদর, বোন অথবা ভাই বলা হয় কোন ভাষাকে? বাংলা ভাষার সহোদর, বোন অথবা ভাই বলা হয় অসমিয়া ভাষাকে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। আপনি এত কমেন্ট করার টাইম পাই করে লেখেন কখন? যারা অনলাইনে ক্লাস করেন ধুমতারাকা খালি লিখবেন, লিখতে থাকেন, টাস লেখেন, কমেন্ট করেন কেন? খালি উত্তর লিখতে থাকবেন। অফলাইন স্টুডেন্ট লিখে শেষ করতে, অনলাইন স্টুডেন্ট খালি কমেন্ট করতেছে, খালি ঘুমাইয়া। হ্যাঁ, ও একাই তো লেখা কমেন্ট করে? রে বাবা, ওরা লেখেই না, ও স্ক্রিনশট মারে। আচ্ছা, হ্যাঁ, অস্মিয়া হলো বোন। বোন আমাদের বাংলা ভাষার বোনকে অথবা ভাইকে হয়ে গেছে, আমি পেরে গেছি, তাই তো? আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন, যদি মনীষীদের নাম দেয় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। লেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। দ্রুত লেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। দ্রুত লেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। দ্রুত। এই যে নায়িকের আবার ফোন দেয়, যখন ক্লাসে তখন সুন্দরী নায়িকেরা খালি ফোন দেয়, দেখছেন? এরা দুষ্ট বালিকা, সবই দুষ্ট। দেখতেছেন আমি স্যার ক্লাস নিতেছে, একটু একটু জ্বালাই। দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন। কি লিখবেন? আমরা কি লিখছি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই গৌড়ীয় প্রাকৃত থেকে। যদি মনীষীদের নাম দিয়ে প্রশ্ন আসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখা শেষ। যারা অনলাইন আছে লেখা শেষে ডান লিখবেন, একটু একটু ডান লিখে দিবেন। হ্যাঁ, তাহলে আমি পরে প্রশ্নটা পড়তে, কারণ আমি জানি যে আজকে ক্লাসে অ্যাটলিস্ট 200 থেকে 300 এমসিকিউ একদম কি করে দেবো, ক্লাসে একদম তাম্মা বানাই দেবো আজকে এক ক্লাসে। ওকে, আচ্ছা গেল এটা। এরপর এখন দেখেন, আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে না? তাহলে দেখেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এই যে স্যার জর্জ গিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। লেখেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। লেখেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং স্যার জর্জ গ্রিয়ারসনের মতে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং স্যার জর্জ গিয়ারসনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। কি লিখবেন? মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত থেকে। দ্রুত লেখেন, মাগধী প্রাকৃত থেকে। দ্রুত 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 দ্রুত। হ্যাঁ, ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরো একজন কিন্তু আছে, যে আয়ারল্যান্ডের বিখ্যাত নাগরিক ভাষা বিজ্ঞানী, শিখে স্যার জর্জ গিয়ারসন। তিনি বলেছেন আগে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দুইজন মনীষীর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। তাহলে ডক্টর শহীদুল্লাহর মতে কে? গৌড়ীয় প্রাকৃত। এই দুজনের মতে মাগধী প্রাকৃত। আর যদি আসে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, তাহলে শুধুই প্রাকৃত ভাষা, শুধুই কি প্রাকৃত ভাষা। কোন অপশনে প্রাকৃত খুঁজে পাবে না, তখন মেরে আসবো কোনটা? বঙ্গ কামরূপী মেরে আসবো। এতটুকু ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান, লেখা শেষ হলে কি ডান লিখে ফেলবেন। ওকে 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 ওকে, লেখা শেষ। আচ্ছা, এখন দেখেন, এখানে একটা প্রশ্ন আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, দেখে দেখি এখান থেকে আর কোন প্রশ্ন এর সাথে রিলেটেড একটা প্রশ্ন আছে আমাদের আজকে। দেখি প্রশ্নটা আছে কি না। আচ্ছা, এখানে আছে। আপনার লেখা তো শেষ করছেন নাকি? আচ্ছা, দেখছেন পড়াশোনা কত কিছু আছে, অনেক কিছু আছে। এই যে দেখেন, এখন এই একটা প্রশ্ন শিখাবো। এই যে এই প্রশ্নটা বারবার আসে, এই প্রশ্নটা একটু আপনাদেরকে শিখাবো এখন। দেখেন, এই প্রশ্নের উত্তর দেখেন, ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা? এটা দেখেন প্রাইমারি পরীক্ষায়, বিশেষ পরীক্ষা, যে কোনো পরীক্ষা ধরতে পারে।
এখানে বলছে ভাষাভাষীর জনসংখ্যা, এই কথাটা অথবা মাতৃভাষা জনসংখ্যা, এটা যদি এই ভাষাভাষীর জনসংখ্যা অথবা বলতে পারে কি মাতৃভাষা, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে, মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা বলতে পারবেন কেউ? বাংলা মাতৃভাষার জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত এখন? কত এখন? দেখেন এখন বর্তমান ইথনোলজিক্যাল রিপোর্ট 2025 আপডেট তথ্য থাকতে হবে, এটা আপডেট তথ্য থাকতে হবে। উত্তর হবে কোনটা বলেন তো? পঞ্চম 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 কোনটা হবে? পঞ্চম আছে এখানে? নাই। পঞ্চম আছে? নাই। এই পরীক্ষাটা হয়েছিল 2022 সালে, প্রাইমারি পরীক্ষা ছিল, অপশনে পঞ্চম আছে? নাই। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে ষষ্ঠ, কত দেয়া আছে? ষষ্ঠ। নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে কত? ষষ্ঠ। সেক্ষেত্রে আমরা এইটাই টিক দিছি, কোনটায়? ষষ্ঠটা টিক দিছি। কিন্তু এবছর যদি আবার প্রাইমারি পরীক্ষা ধরে বা বিশেষ পরীক্ষা ধরে, তখন আপনি খুঁজবেন পঞ্চম আছে কিনা। কত? পঞ্চম। পঞ্চম থাকলে গ্যাসান করে মারে দেন। যদি কোনো পঞ্চম না থাকে, সেক্ষেত্রে তো আমাদের ষষ্ঠ মেরে দিয়ে আসবো। ক্লিয়ার? পঞ্চম না থাকলে ষষ্ঠ মেরে দিয়ে আসবেন। দ্রুত 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 দ্রুত। এই দেখেন মাতৃভাষার জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কত? পঞ্চম ভাষা। বাংলা কততম ভাষা? পঞ্চম ভাষা। এটা মাতৃভাষা। লিখছেন? এই তথ্যসূত্র ইথনোলজিক্যাল রিপোর্ট 2025 একদম আপডেট তথ্যটা জানিয়ে দিলাম আপনাদেরকে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে অথবা মাতৃভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীর কততম বাংলা ভাষা? এখন কিন্তু পঞ্চম। কত? লেটেস্ট ভার্সন কোনটা? পঞ্চম। কোনো কারণে পঞ্চম থাকবে না, এই বোর্ড বইয়ের এইটা মাইরে আসবেন ষষ্ঠ। ক্লিয়ার? এটা এটা তো আপডেট তথ্য। হাইলাইটস অফ বই হোক, এগুলো চেঞ্জ হয়। এগুলো কি হয়? এগুলো চেঞ্জ হয়, আপডেট থাকবে না। এটা তা পঞ্চম মারবেন, কোন মারবেন? পঞ্চম না থাকলে কোনটা? ষষ্ঠ। ক্লিয়ার? এটা পঞ্চম ষষ্ঠ দুইটা থাকলে টিক মারবেন কোনটা? পঞ্চম। ক্লিয়ার? এবার লেখেন ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে। এবার লেখেন ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে। এবার প্রশ্নটা লেখেন ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে, ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে। এবার লেখেন ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে। প্রশ্নটা কি লিখবেন? ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে, ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? লেখেন ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। এটাও কিন্তু ইথনোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী, এটা কোন রিপোর্ট অনুযায়ী? ইথনোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। ভাই এখনকার আপনাদের সিটিতে ওইটা দাও। ওরে ভাই এটা আপডেট তথ্য, রিসেন্ট। এটা কি তথ্য? রিসেন্ট। এটা কি? রিসেন্ট তথ্য। ক্লিয়ার? এটা তাহলে যদি পরীক্ষা আসে ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহার কথাটা থাকা মানে সপ্তম। ব্যবহার মানে কি? 7। ব্যবহার মানে কি? 7। ব্যবহার মানে কি? 7। ক্লিয়ার? এবার লেখেন দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান দশম। দাপ্তরিক মানে অফিস আদালতের ভাষা, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান দশম। দ্রুত লিখবেন দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান দশম। দাপ্তরিক মানে কি? অফিস আদালতের ভাষা। দ্রুত দেখেন ক্লাসটা সবাই যদি আমরা আরেকবার যদি শেয়ার করে দিই, তাহলে কিন্তু আরো কিছু ফ্রেন্ড সার্কেল আপনাদের দেখতে পাবে। ওকে, আর আপনারা তো জানেন সর্বোচ্চ শেয়ারকারী আজকে একটা ক্রিয়া প্লাস বইয়ের নাম আমি ঘোষণা করে দিব এবং সর্বোচ্চ মেনশনকারীর নামও কিন্তু আমি বলে দিব। তাই কি সে বাংলাদেশের ভিতরে দাপ্তরিক মানে পৃথিবীর ভিতরে। দাপ্তরিক ভাষা হিসেবে মানে অফিস আদালতের ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত এখন? দশম 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 দশম। ক্লিয়ার? ওকে, এখন দেখেন এই জিনিস দুটো আমরা শিখে গেলাম। এখন দেখেন আমাদের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য সংসদে একটা আইন পাশ হয়েছে। কত সালে? 1987 সালে। লিখে রাখেন, লিখে রাখেন সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য আইন পাশ হয়েছে, সংসদে আইন পাশ হয়েছে কত সালে? 1987 সালে একটা আইন পাশ হয়েছে জাতীয় সংসদে, যে সর্বস্তরে আমাদের সকল ক্ষেত্রে বাংলাদেশের আমাদের কি হবে? অফিস আদালত থেকে সকল ক্ষেত্রে আমাদের ভাষাটা হবে কি? বাংলা। দ্রুত লেখেন সর্বস্তরে বাংলা ভাষার, দ্রুত দ্রুত সর্বস্তরে কি? বাংলা ভাষা ব্যবহারের জন্য আইন চালু হয় কত সালে? 1987। 1987। গড, আমাদের অনলাইন স্টুডেন্টরা অনেক ভালোই কমেন্ট করতেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়ে গেল। এই জিনিসগুলো আমি অল টাইম ব্যতিক্রম পড়াই, কারণ আমি জানি সহজটা সবাই পারেন, কঠিনটা অনেকেই
পারেন না, যেগুলো পরীক্ষা সে কট খেয়ে যান। আচ্ছা দেখেন, সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী একটা ছোট্ট একটা চাকরি। সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য দান প্রশ্নটা কি, প্রশ্নটা ধরছে দেখেন, বলছে কি পিজিন ভাষা কি ধরনের ভাষা। আপনারা তো জানেই না যে পিজিন ভাষাটা কি, জানেই না লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি, জানেই না ক্রেওল ভাষা কি, জানেই না উপভাষা কি, জানেন না মিশ্র ভাষাতে কৃত্রিম ভাষা কি, এগুলো তো জানেনই না। আপনারা পাবেন কেন পরীক্ষা হলে বলেন? এগুলো জানতে হবে না? অবশ্যই। আপনারা জানেন কি হিন্দি, জানেন কি ইংরেজি, তাই না? আপনারা তো ওগুলাই জানেন, হিন্দি আর টুকটাক ইংরেজি আর বাংলা তো তাও সুন্দর মতো জানেন না। এগুলো আপনাদের অবস্থা। আপনারা হিন্দি খুব ভালো জানেন, তাই না? হিন্দি খুব গানও পারেন। বলেন তো পিজিন ভাষাটা কি ধরনের ভাষা? কে বলতে পারে উত্তরটা? পিজিন ভাষাটা কোন ধরনের ভাষা? কোন ধরনের ভাষা বলেন তো? উপভাষা নাকি মিশ্র ভাষাতে কৃত্রিম ভাষা নাকি ক্রেওল ভাষা নাকি লিঙ্গুয়া ফ্রাঙ্কা? উত্তরটা হবে কি? উত্তরটা পারবেন না, ওটা আমি ভালো করে জানি। উত্তরটা হবে মিশ্র ভাষারীতি কৃত্রিম ভাষা। উত্তরে কি মিশ্র ভাষারীতি কৃত্রিম ভাষা। এখন দেখেন 1 2 3 4 এই 4টা ভাষা আমি এখন বুঝাই দেবো, সুন্দর মতো একদম মনোযোগ সহকারে শুনবেন, তারপর লিখবেন। কথা ক্লিয়ার? এই রিলেটেড প্রশ্ন যদি কোনো বিশেষ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা 10 থেকে 20 দিন কোনো চাকরি পরীক্ষা আসে, টাস্টার যেন জবাব দিয়ে আসতে পারেন। কোনো ভাইবা বোর্ডে যদি জিজ্ঞেস করে টাস্টার যেন জবাব দিতে পারেন। এবার খেয়াল করেন, উপভাষাটার সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? উপভাষা অথবা আঞ্চলিক ভাষা। যেমন আমরা জানি যে বরিশালের একটা আঞ্চলিক ভাষা আছে, আছে না? কি বরিশাল আছে না? কি বলতে পারবা কেউ? বাবারে ওমন ডাইলে লবণ দেবা না দেছো না, দেখছো কিন্তু বলেছে ওমন ডাইলে লবণ দেবা না দেছো, এটা কি বরিশালের ভাষা। এখন দেখেন এটাকে বলে উপভাষা। আমার সিলেটের একটা উপভাষা আছে, ফ্রিদের ভাষা কি বলো? আমি তোমাকে ভালোবাসি, ফ্রিরা কি কয়? আই তো আরে ভালা পাই, আই তো আরে কি ভালা পাই না, আমিও বলে আমি তোমারে ভালা পাই, আমি তোমারে ভালা পাই। এই যে দেখে অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? আঞ্চলিক ভাষা বা উপভাষা। এখন দেখেন উপভাষা সম্পর্কে আপনারা বুঝে গেলেন। এরকম আমাদের নোয়াখালীর উপভাষা আছে, তাই না? আবার চট্টগ্রামের উপভাষা আছে। আমাদের বাংলা ভাষা কিন্তু ওই সিলেটে গিয়ে আহত হলো, আর চট্টগ্রামে গেলে গিয়ে কি নিহত হয়ে গেছে, গেল এটা। এবার আসি মিশ্র ভাষাতে কৃত্রিম ভাষা, এটা আবার কি? এই যে দেখেন সেটার নাম হলো পিজিন ভাষা। এটা আবার কি? এই পিজিন ভাষাটা আবার কি? এখন দেখেন, মনে করেন আপনাদের নিয়ে আমি কি করলাম, চলে গেলাম আফ্রিকায়। কোথায় গেলাম? আপনাদের সাথে নিয়ে আমি কই গেলাম যে চলো তোমরা সবাই আমার সাথে আফ্রিকা চলো। গেলাম আফ্রিকা। আফ্রিকা যাই এত সুন্দরী সুন্দরী কিউট কিউট মাইয়া দেখা আপনারা গেছেন একদম কি চিটপটাং দিয়া, কি গেছেন কি চিটপটাং দিয়া। কারণ এই যে দেখেন এই বরিশালের ভাষা আমি একটু কথা করে বুঝাইতে নাহলে আপনারা এটা বুঝবেন না। এইটা হলো কি এই পিজিন ভাষা। এটা কি আমার মন লাগে সবাই গেছেন, কমে গেছেন আফ্রিকা, মনে করেন সেনেগাল, উগান্ডা এইসব দেশে গেছে। সেইখানে যাই দেখেন যে ওরে এত সুন্দরী মাইয়া, অভাব নাই। সুন্দরী মাইয়া তো কি হ্যাঁ অভাব নেই। এই দেখে তোমরা ছাত্ররা কি হয়ে গেল, আমার লাগে যাইয়া বলা যে স্যার আমিও বিয়ে করেন না, মোরাও করি না, আমরা একটা কাজ করি কি ওকে মোরা পড়াই গেলাই। এখন চিন্তা না এবার তোরা কি বুঝছো ওই মাইয়াকে যদি পড়াইতে যাও তাহলে কি করা লাগবে? ওকে ভাষাটা জানা লাগবে। ওকে ভাষা তো মোরা জানি না, জানি কথা বল না, ওকে ভাষা মোরা জানি, ওকে ভাষা তো মোরা জানি না, ওকে লাগে মোরা প্রেম প্রীতি করবো কেন, ওকে মোরা বিয়ে করবো না কেমনি? যেহেতু আফ্রিকায় আসছি কথা তো বলতেই হবে। আমরা মিললে সুন্দর মতো বইলাম, ওগুলো একটা মিউচুয়ালে আসলাম আমরা এইভাবে যে তোমাদের ভাষার কিছু শব্দ আর মগ বরিশালের ভাষার কিছু শব্দ মিলাবো, মিলে গিয়ে মোরা দুইজনে মিললে এমন একটা ভাষা আবিষ্কার করবো, ওই দিয়ে মোরা কথাবার্তা কমু। কথা ক্লিয়ার আছে না? যারা প্রেম করে তারা করে কি মা যেন না বুঝে, মা বাবা যেন কথাগুলো না বুঝে, এর লেগে কি করে এমন একটা ভাষায় ফোনে কথা কয়, মাও বুঝে না বাবাও বুঝে না। আগে থাকতে কইয়ে দেয় বয়ফ্রেন্ডে, শোনো আমি কিন্তু এরকম এটা ও তুমি বলে এটা এটা, এটা কিন্তু বুঝে না। হ্যাঁ এই জিনিসগুলা যখন বানায় না, এই বানায় দুই গ্রুপ আমরা কি করলাম ওই আফ্রিকার সাথে আমরা ভাষাগুলো মিলাইলাম, মিলাইয়া কি করলাম সুন্দর একটা ভাষা বানাইলাম। ওইটাকে বলে কি মিশ্র ভাষার কৃত্রিম ভাষা। মিশ্র মানে কি মোকে বরিশালের ভাষা মিলাইলাম আর বিশালাম কাকু ওই আফ্রিকার ভাষাটা মিলাইলাম, মিলাইলাম ওরা কি প্রেম করার জন্য, ওই আফ্রিকার সুন্দরী মাইয়াকে বিয়ে করার জন্য আমরা একটা ভাষা বানাইলাম, ওটার নামই কি মিশ্র ভাষা কৃত্রিম ভাষা। এর মনে তো বিয়ে হারিয়ে আলাইছে মাইয়া কি দিয়ে বাচ্চা কি হইব না, বাচ্চা হইব না, অবশ্যই বাচ্চা বাচ্চা হইব না। মানে কি 110টা বানাই গেলাম আমরা। ওরা বরিশালের তো জানো এমনি বাচ্চা উৎপাদনে উর্বরতার দিক থেকে কি বিশ্বে প্রথম কারা? বরিশালেরা। এরা বাচ্চা উৎপাদনে বিশ্বে প্রথম। তাহলে বরিশালের কি করলো ওদিকে আফ্রিকার কি বাচ্চা বানায় লাইছে একেবারে কয়টা অনেকের বাচ্চা হয়ে গেল। বাচ্চারা কথা কইবে কেমনে কি
বাচ্চারা কেমনে কথা কইব? এই যে দেখেন অত পিজন ভাষা কইব না, ওরা কি করবে ওই পিজন ওকে মাতৃভাষা হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি ওগো এতগুলো বাচ্চা বানাই গেলাম, মনে করেন 20-25 একদম 200 বাচ্চা বানাই গেলাম, এক বছরের ভিতরে 200 বাচ্চা বানাইলাম আফ্রিকা যায়, অনেক বাচ্চাগুলো যদি এখন ওরা কথা কইবে কোন ভাষায়? ওরা ভেরিশনীয় ভাষায় কইব না আফ্রিকার ভাষায় কইব? ওরা আমরা যে পিজন ভাষাটা বানাইলাম ওই ভাষায় কথা হবে বাচ্চাগুলা, ওটা যখন ওর মাতৃভাষায় রূপান্তর হয়ে যাবে ওইটাকে বলা হয় ক্রেওল ভাষা। ভাষাটাকে কোন ভাষা বলবে? ক্রেওল ভাষা। তাহলে পিজিন ভাষা যদি কারো মাতৃভাষায় রূপান্তর হয় ওইটাকে কোন ভাষা বলে? ক্লিয়ার? বুঝছেন এবার? পিজিন যদি কারো মাতৃভাষায় রূপান্তর হয় ওটাকে কোন ভাষা বলে? ক্রেওল ভাষা। ক্রেওল ভাষা বুঝলাম। এবার আসি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা আবার কি? লিঙ্গুয়া ফ্রাঙ্কা এটা আবার কি? যেটাকে আমরা কমন ল্যাঙ্গুয়েজ বলি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা হলো ইংরেজি ভাষা, অর্থাৎ আমরা যে ভাষাটা ব্যবহার করি কিসের জন্য? ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজের জন্য আমরা কি একটা ভাষা ব্যবহার করি। যখন মানে ইংরেজি অস্ট্রেলিয়ান তারাও ইংরেজি জানে, আমিও ইংরেজি জানি, কোনো সমস্যা নাই। এটাকে হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা কোন ভাষা? লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যে ভাষাটা দিয়ে সব কাজই চালানো যায় আর কি। যেমন একটা কমন একটা ভাষা, সেটার নাম কি? ইংরেজিটা একটা বিশ্বের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা ভাষা, যেটা দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সবার সাথে কূটনৈতিক যত কিছু আছে সবকিছু কোন ভাষায় কথা বলি? এই জাতিসংঘের যে ভাষাগুলো আছে অধিকাংশ এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ক্লিয়ার? লিঙ্গুয়া ফ্রাঙ্কা ভাষার উদাহরণ কোনটা? কোনটা কোনটা কোনটা? সাউন্ড প্রবলেম করতেছে, সাউন্ড সমস্যা, সাউন্ড সমস্যা দেখ না, সাউন্ড সমস্যা দেখ, তাড়াতাড়ি দেখ সাউন্ড সমস্যা কিনা, সাউন্ড সমস্যা কিনা, দ্রুত দ্রুত। লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে কমন ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষাকে বোঝায় যেটা দিয়ে সকল মানুষের সাথে যোগাযোগ করা যায়। সেটা ইংরেজি, ইংরেজি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা ধরো তুমি সবার সাথে যোগাযোগ করতে পারবা, এটা কমন ল্যাঙ্গুয়েজ, এটা হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। হয়ে গেল? আচ্ছা, এখন দেখেন এই যে দেখো কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? এটা বলেন। পালি, বঙ্গকামরী, ওড়িয়া, হিন্দি, কোনটা উত্তর? উত্তর কোনটা? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? অপশনে প্রাকৃত আছে? নাই। আমি বলছি অপশন যদি প্রাকৃত না থাকে তাহলে উত্তরটা হবে কি? গ্যাস মারিয়ে দেবেন। ওকে, বঙ্গকামরী। চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা দেখেন এই একটা প্রশ্ন, এটা অনেক জায়গায় আমি দেখছি ভুল। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? এটা প্রাইমারি পরীক্ষায় কিন্তু 2015 সালে প্রশ্নটা আসছে। উত্তরটা বলেন। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? উত্তর হবে শব্দ। এটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ে দেয়া আছে হুবহু লাইনটা। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ভাবের প্রতীক কোনটি? এই উত্তরটা ভাষা হবে না, কিন্তু উত্তর হবে শব্দ। উত্তরটা কি? শব্দ। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ভাবের প্রতীক কোনটি? উত্তরটা হবে শব্দ। অনেকে আমরা ভাষায় টিক দিয়ে আসলে এটা ভাষা হবে না, হবে কি? এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে সুন্দর মতো দেয়া আছে। উত্তরটা হবে কি? শব্দ, শব্দ, শব্দ। দ্রুত 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 লেখেন। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ভাবের প্রতীক কি? শব্দ। আচ্ছা, এখন এই জিনিসগুলো পাতে হলে আমাদের একটু বেসিকে যেতে হবে। এখন কোথায় যেতে হবে? বেসিক। আমরা ভাষা থেকে যে প্রশ্ন আসবে পারবো তো আমরা? গুড। এরপর তো আমরা আপনাদেরকে তো যেটা পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ থেকে বাকিগুলো ছোট ছোট প্রশ্নগুলো পড়ে ফেলবেন। এবারে লেখেন ভাষা রীতি। টপিকটার নাম কি? ভাষা রীতি। ভাষা রীতি কয় প্রকার বলতে পারবেন? 2 প্রকার। ভাষা রীতি 2 প্রকার। কি কি? একটা হলো কথ্য রীতি, একটা কি আমাদের হলো একটা হলো কথ্য রীতি, আর একটা কি লেখ্য রীতি। দ্রুত লেখেন লেখ্য রীতি। আমাদের ভাষা রীতি কত প্রকার? ভাষা রীতি হলো 2 প্রকার। দ্রুত লেখেন ভাষা রীতি কত প্রকার? ভাষা রীতি হলো 2 প্রকার। ভাষা রীতি হলো 2 প্রকার। দ্রুত লেখেন। একটা হলো কথ্য ভাষা রীতি, আর একটা হলো লেখ্য ভাষা রীতি। একটা হলো কথ্য ভাষা রীতি, আর একটা কি একটা কথ্য ভাষা রীতি, আর একটা লেখেন লেখ্য ভাষা রীতি। দ্রুত লিখবেন। একটা লেখ্য ভাষা রীতি, একটা কি কথ্য ভাষা রীতি। দেখেন আদর্শ কথ্য রীতি আর একটা হলো আঞ্চলিক কথ্য রীতি। এটার আবার 2টা স্টাইল আছে। কি কি? একটা হলো আদর্শ কথ্য রীতি, লেখেন একটা হলো আদর্শ কথ্য রীতি, আর এটা কি আঞ্চলিক কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি। পরীক্ষায় আসবে ভাষা রীতি কত প্রকার? 2 প্রকার। আমরা কিন্তু 2 স্টাইলই ব্যবহার করি। একটা মুখ দিয়ে কথা বলি আর একটা লিখতেছি। 2টা না? আমাদের 2টা, শুধু বাংলা না, পৃথিবীর যে কোনো ভাষার ভাষা রীতি কয়টা? 2টা। একটা হলো কথ্য, মুখ দিয়ে কথা বলা, আর একটা হলো লেখা। এই 2টা। আর অনেকে কয় সাধু আর চলিত। কি কয়? সাধু আর
চলিত, আসলে ওই সাধু আর চলিত না। এখন দেখে এই কথ্যরীতি আবার কত প্রকার? দুই প্রকার। একটা হলো আদর্শ কথ্যরীতি, আর একটা কি আঞ্চলিক কথ্যরীতি। স্যার আদর্শ কথ্যরীতি কোনটা? আমি তোমাকে ভালোবাসি, এটা কি? অনেক সুন্দর মতো বললাম, আমি তোমাকে ভালোবাসি। আর যদি ভাই মুই তোমারে ভালো পাই, মুই তোমারে ভালো পাই, এটা কি? এটা আঞ্চলিক কথ্যরীতি। এটা কি আঞ্চলিক কথ্যরীতি? যদি বলি সাজানের সাজানো বাগান শুকিয়ে গেছে, এটা কোন রীতি? আদর্শ কথ্যরীতি। আর যদি বলি সাজানের সাজানো বাগান হুগে হয়ে গেছে গা, কি বললাম? সাজানের সাজানো বাগান হুগে হয়ে গেছে গা, এটা কি হবো? এই কথা কান্না কা, এটা হলো আঞ্চলিক কথ্যরীতি। কারণ পুরন ঢাকায় আবে হালায় কয় কি? পুরন ঢাকায় কি কয়? আবে হালায় কয় কি? মাগার অহনি সাদিক করে নাইকা, এই কথাটা কারা কয়? পুরন ঢাকায় এরা, তাই না? যাই হোক, আদর্শ কথ্যরীতি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আমরা যে কথা বলি সেটা আদর্শ কথ্যরীতি। আমরা দুই স্টাইলে কথা বলি, একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ আর একটা আঞ্চলিক। আঞ্চলিক মানে কি? উপভাষা। আঞ্চলিক মানে কি? আঞ্চলিক ভাষা আরেক নাম উপভাষা। এখন লেখ্যরীতি আবার তিন প্রকার। লেখ্যরীতি কত প্রকার? তিন প্রকার। আমরা তিনটে স্টাইলে কিন্তু লেখি। একটা প্রমিত রীতি, একটা কি? একটা হলো প্রমিত রীতি, একটা নাম হলো প্রমিত রীতি, লেখেন প্রমিত রীতি। আর একটা কি? একটা হলো সাধু রীতি, আর একটা হলো সাধু রীতি। আর একটা কি? কাব্য রীতি। কয়েকা কা বয়জা ফলা কাব্য রীতি। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। দেখেন আমাদের লেখার রীতি স্টাইল কিন্তু তিনটা। প্রথম রীতিটা কি? প্রমিত রীতি, স্ট্যান্ডার্ড। এখন যে আপনারা লিখতেছেন কোন রীতিতে লিখতেছেন? প্রমিত রীতিতে লিখতেছেন। আচ্ছা, সাধু রীতি কোনটা? ওই যে অফিস দেখবেন থানায় জিডি করতে যাবেন, সাধু ভাষায় লিখবে। দলিল লিখবে, দলিল সাধু ভাষায় লিখবে। আদালত থেকে যে রায়গুলো হয় কিসে লেখে? সাধু ভাষায় লিখে। বিয়ে করতে যাবেন কাবিন নামায় যা লিখবে কিসে লিখবে? সাধু রীতি। আমি ভাত খাইয়া তোমার কাছে আসিব, কোন রীতিতে লেখা? সাধু রীতিতে লেখা। কাব্যরীতি, যারা কবিতা লেখে কবিতার ভাষা কোন রীতি? কাব্যরীতি। এই তিন স্টাইলে মূলত কি? লেখ্যরীতি। ভালো করে খেয়াল রাখেন, ভাষারীতি কয় প্রকার? দুই প্রকার। কথ্যরীতি, লেখ্যরীতি। কথ্যরীতি আবার কত প্রকার? দুই প্রকার। আদর্শ কথ্যরীতি আর আঞ্চলিক কথ্যরীতি। লেখ্যরীতি কত প্রকার? তিন প্রকার। একটা প্রমিত রীতি, সাধু রীতি, আর একটা হলো কাব্যরীতি। যারা অনলাইন আছে লেখা ক্লিয়ার, ডান লিখবেন। লেখা শেষ হলে ডান লিখবেন। দ্রুত লিখছেন? এখন দেখেন এখান থেকে আর কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? দেখেন, সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন, সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। দ্রুত। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। আজকের এই ক্লাস থেকে দেখবেন বিসিএস পরীক্ষায় কয়টা প্রশ্ন কমন পড়ে, প্রাইমারি পরীক্ষায়, অন্যান্য চাকরি পরীক্ষায়। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। ক্লিয়ার? এরপরে প্রশ্নটা লেখেন, সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লেখেন, সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষার জনক, সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পুরো ক্লাস করতে হবে একদম, 9টার আগে কোনো ক্লাস ছাড়া হবে না। একটা না কতক্ষণ? কারণ 9টা আমাদের আর একটা ব্যাচ আছে, তাই না? চাইলে আমরা 10টা পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, সুতরাং খুব স্পিডে লিখতে হবে। সাধু ভাষার জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? সাধু ভাষার উৎপত্তি হয় 19 শতকে। লেখেন, সাধু ভাষার জন্ম 19 শতকে। সাধু ভাষার জন্ম 19 শতকে। সাধু ভাষার জন্ম 19 শতকে। এবং চলিত ভাষার জন্ম 20 শতকে। এবং চলিত ভাষার জন্ম 20 শতকে। দ্রুত লিখবেন। যারা অনলাইন আছে লেখা শেষ হলে ডান লিখবেন। কি লিখছেন? সাধু ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলিত ভাষার জনককে প্রমথ চৌধুরী, যাকে আমরা প্রথম চৌধুরী হিসেবে চিনি। লেখেন, চলিত ভাষার জনক, চলিত ভাষার জনক প্রমথ চৌধুরী। 19 শতক না, চলিত ভাষার জন্ম 20 শতকে। সাধু ভাষার জন্ম 19 শতকে। চলিত ভাষার জন্ম 20 শতকে, মানে 1914। প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। দ্রুত লেখেন,
এক কথায় সাধু ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চলিত ভাষার জনককে প্রমথ চৌধুরী। আবার সাধু ভাষার জন্ম কি 19 শতকে, চলিত ভাষার জন্ম 20 শতকে, অর্থাৎ 1914। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সাধু চলিত বুঝলাম। এখন এখান থেকে আর কি কি পড়তে হবে স্যার? এখান থেকে পড়তে হবে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল সাধুরীতি। মুখে বলে যাব, লেখার দরকার নাই, কারণ এগুলো পিডিএফ এ পাবেন, লেকচার শিটে সবই আছে, ক্যারিয়ার প্লাস বইয়ে সবই আছে। এখান থেকে পরীক্ষা বিসিএস প্রাইমারি নিবন্ধন সব চাকরি পরীক্ষা আসে। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল সাধুরীতি, ভাষার কোন রীতি শব্দবহুল চলিত রীতি, সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ পায় ভাষার কোন রীতি সাধুরীতি। ক্লিয়ার? ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে কোন রীতি সাধুরীতি। ক্লিয়ার? এই জিনিসগুলো প্রশ্ন আছে, এগুলো আমরা নিজেরা পড়ে নিব। ওকে, এগুলো শিটে আছে, এগুলো আর পড়ার দরকার নেই। তাহলে ভাষা আমার শেষ। ক্লিয়ার? ওকে, এবার একটু দেখেন আমরা যে জিনিসটা শিখবো ধ্বনি আর বর্ণ। কি শিখবো? এবার লেখেন ধ্বনি ও বর্ণ। টপিকটার নাম লিখবেন ধ্বনি ও বর্ণ। না, ধ্বনি বর্ণে যাব না, ব্যাকরণ শিখাই। কি শিখাবো আগে? আগে ব্যাকরণ শিখাই, কারণ ভাষার পরে ব্যাকরণটা একটু দিয়ে দিই, ব্যাকরণ মাইরে দিই। এবারে ব্যাকরণ শিখাই। এখন দেখেন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আগে ব্যাকরণ নাকি আগে ভাষা? আগে ভাষা পরে কি? এটা কিন্তু পরীক্ষা ধরে, আগে ভাষা পরে ব্যাকরণ। ওকে, যা গুড। এখন ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান বলা হয়। লেখেন ভাষার সংবিধান বলা হয় কাকে? দ্রুত লেখেন, ভাষার সংবিধান বলা হয়, ভাষার সংবিধান বলা হয়, ভাষার সংবিধান বলা হয় কাকে? ব্যাকরণ। এই ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। চমৎকার একটা প্রশ্ন। ভাষার সংবিধান বলে হয় ব্যাকরণ। স্যার সালগুলো বলে দিলে ভালো হয়। শোনো, সাধুরীতির জন্ম 19 শতকে, মানে 1900, আর চলিত ভাষার জন্ম 20 শতকে, মানে 1914। ক্লিয়ার? এবার দেখেন ভাষার সংবিধান বলা হয় কাকে? ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। লিখছেন এটা? আচ্ছা, ব্যাকরণ চর্চার আদি ভূমি কোনটা? গ্রিস। ব্যাকরণ চর্চার আদি ভূমি বা আদি ল্যান্ড কোন দেশ? গ্রিস। লেখেন ব্যাকরণ চর্চার আদি ভূমি বলা হয় গ্রিস। ব্যাকরণ চর্চার আদি ভূমি বলা হয় গ্রিস। ব্যাকরণ চর্চার আদি ভূমি বলা হয় কাকে? গ্রিস। এই ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন সবাইকে পিডিএফ দেবে, যারা ভর্তি স্টুডেন্ট না তারাও পাবেন, টেনশন নিয়েন না। ব্যাকরণ চর্চার আদি ভূমি কোথায়? গ্রিস। ক্লিয়ার? পরে প্রশ্নটা দেখেন, এই যে উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? পানিনি। দেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ পানিনি, পয়কার পা মুদ্রণা রস্যিকা দন্তনায় রস্যে, পানিনি। উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? এই পানিনি। ইনি হলো সংস্কৃত ভাষার ব্যাকরণ। কোন ভাষার ব্যাকরণ? সংস্কৃত ভাষার ব্যাকরণ। তারপর সংস্কৃত ভাষা ব্যাকরণবিদ। তাহলে পানির উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদের নাম কি? পানিনি। লেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদের নাম পানিনি। দ্রুত লেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদের নাম কি? পানিনি। এটা কিন্তু মূর্ধন্য না, এটা কি দন্ত না, এটাও পরীক্ষা আসে। লেখা শেষ। তার রচিত ব্যাকরণের নাম, তার রচিত ব্যাকরণের নাম, পানিনি রচিত ব্যাকরণের নাম কি জানেন? পানিনি রচিত ব্যাকরণ নাম কি? অষ্টাধ্যায়ী। অষ্টা ধয়জা ফলায় আকার অন্ত্যেষ্টিয় দীর্ঘ ইকার। দ্রুত লেখেন পানিনি রচিত ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। এটা সংস্কৃত ভাষায় লেখা। দ্রুত লেখেন পানিনি রচিত ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। এটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। এটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। লিখছেন লিখছেন লিখছেন? লেখা শেষ। প্রশ্ন কোথা দিয়ে ধরবে? সবই পড়াবো, তাই না? সবই লিখবো আমরা। লেখা শেষ এটা। এখন দেখেন এই ব্যাকরণ আপনারা অনেক একটা ভুল করেন। যদি পরীক্ষা সে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলতে পারবেন? ব্যাকরণ শব্দের সন্ধি কি? ব্যাকরণ শব্দের সন্ধি কি? দেখেন আমরা শিখিয়েছি সন্ধির ক্লাসে, কোন বর্ণের সাথে যদি জফলা থাকে ওটাকে আমরা রস্বইকার করে দিব। বয় জফলা আছে, এটা রস্বইকার করে দিলাম। আকার আছে, আকারের জন্য স্বরে আ,
ক র ন। লেখেন ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো বি যোগ আকরণ। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ বি যোগ আকরণ। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বি যোগ আকরণ। এবার আর একটা প্রশ্ন আসে, ব্যাকরণ শব্দটি কি আসে জানেন? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? এবার আসে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি, বসকে বু জফলা খণ্ডতা। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি বলতে পারবেন? মানে প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণ, মানে প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণ। হ্যাঁ, বি যোগ আ যোগ ক্রি, এখানে ধাতু চিহ্ন দিলে হয় না দিলে হয়? ক্রি যোগ অন। আধুনিক ব্যাকরণে এই ধাতু চিহ্নটা দেওয়া হয় না। ভালো করে প্রশ্ন পড়বেন, তারপর উত্তর দিবেন। যখন বলবে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তখন উত্তর হবে বি যোগ আকরণ। আর যখন বলবে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি, তখন হবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এটা তো ধাতু চিহ্ন, দিলে হয় না দিলে হয়? এটা আগে ছিল, বর্তমানে স্মার্ট এখন আর দেয় না এটা। এখন দেখেন এর ভিতরে উপসর্গ আছে কয়টা? দুইটা। ব্যাকরণ শব্দটার উপসর্গ আছে কয়টা? দুইটা। আর ব্যাকরণ শব্দটি কি যোগে গঠিত? উপসর্গ প্লাস কৃত প্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণ শব্দটি কি যোগে গঠিত? উপসর্গ প্লাস কৃত প্রত্যয় যোগে গঠিত। লেখা শেষ করেন দ্রুত। লিখছেন? আপনাদের লেখা শেষ? কট। তা ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হলো বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আর ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ বি যোগ আকরণ। লেখা শেষ? ওকে, এবার আসি আমরা আসল কাজে। এই যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? লেখেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম, দ্রুত লেখেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কে বলতে পারেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম, এই একটা প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন ধরে, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? এই দুইটা প্রশ্ন আপনারা অনেকেই না বুঝে পরীক্ষার উত্তর করেন, দেখছেন? এটা চোরামি বুদ্ধি দিয়ে মনে রাখবেন। দেখেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি? এখানে দেখেন, এখানে কথাটা লেখা আছে ভাষা। কি লেখা আছে? এখানে লেখা আছে কি? ভাষায়। এই দুটো দিকে নজর রাখবেন, এখানে ভাষার আর এটা কি? বাংলা ভাষায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ মানে আমাদের বাংলা ভাষার ব্যাকরণটা অন্য কোনো ভাষায় লেখা আছে, অন্য কোনো ভাষায় লেখা আছে, এই জিনিসটা। যদি এটা আমি টেকনিকটা আপনাদের অনেকবার পড়িয়েছি, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ যদি বলে ওটা পর্তুগিজ, শব্দটা মনে রাখবেন কি? পর্তুগিজ। কেন? বাংলা ভাষার প্রথম অভিধানও কোন ভাষায় লেখা? পর্তুগিজ ভাষায় লেখা। তার বাংলা ভাষার প্রথম ব্যাকরণও কোন ভাষায় লেখা? পর্তুগিজ। মূলত পর্তুগিজ বাংলা মিক্স করে অভিধান টাইপের একটা লেখা। এটা রোমান লিপিতে লেখা। কোন লিপিতে? রোমান লিপিতে পর্তুগিজ ভাষায় এটা লেখা। তো আপনি শর্টকাট মনে রাখবেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হলো পর্তুগিজ শ্যাম্পু। কি মনে রাখবেন? পর্তুগিজ শ্যাম্পু। শ্যাম্পু বুঝছেন? এটা ডাব শ্যাম্পু, কিন্তু এটার নাম হলো পর্তুগিজ শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? পর্তুগিজ শ্যাম্পু। আর বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি বলতে পারেন? গৌড়ীয় ব্যাকরণ। লেখেন গৌড়ীয় ব্যাকরণ। এই বইটা প্রকাশ পায় 1833 সালে। এই বইটা রচয়িতাকে রাজা রামমোহন রায়। লিখছে কে? আমাদের রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এটা লিখছে কে? রাজা রামমোহন রায়। দ্রুত লেখেন। দেখছেন আপনারা অনেকেই কিন্তু পারেন, এই যে যারা অনলাইনে ক্লাস করতেছেন আপনারা অনেকেই এগুলো পারতেছেন কিন্তু, থ্যাংক ইউ। তো এখানে বলছি কি বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম পর্তুগিজ ব্যাকরণ। পর্তুগিজ ব্যাকরণ মানে কি? এই ব্যাকরণ বইটা আমি একটা স্লাইড বের করবো, দেখাই দেব। অর্থাৎ এই বইটার নাম ভোকাবুলারিও এম ইডিওমা বেন গল্লা ই পর্তুগিজ। এই বইটা লিখছে মনলদা আসুম্পোসা। লোকটার নাম কি? মনলদা আসুম্পোসা। ওই মানে শ্যাম্পু, আসুম্পো মানে কি? শ্যাম্পু। তা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখেন কে? মনলদা আসুম্পোসা। মনলদা আসুম্পোসা। উনি একজন পর্তুগালের নাগরিক, বসবাস করত বাংলাদেশের গাজীপুরের ভাওয়ালে। কোথায় বসবাস করত? ওখানে বসে একটা সুন্দরী মাইয়া বিয়ে করছে,
বিয়ে করে ওখানে বসবাস করত, আর ওইখানে বসেই তিনি এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, এই ভোকাবুলারি ইদিমা বেঙ্গলা, এই পর্তুগিজ, এই বইটা তিনি ওখানে বসেই লিখছেন। তা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখায় কোথায় বসা? গাজীপুরে। কোথায়? গাজীপুরে। এই বই, তখন বাংলাদেশে কোনো ফটোকপি মেশিন ছিল না বা ছাপাখানা ছিল না, এই জন্য তিনি এই বইখানা নিয়ে চলে যান তার পর্তুগালের রাজধানী লিসবন। ওখান থেকে তিনি 1743 সালে এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এইটা কি করলেন? পাবলিশ করলেন। তা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় কত সালে? 1743। লেখেন, দ্রুত লেখেন। 1743, দ্রুত লেখেন। 1743। কোথা থেকে প্রকাশ পায়? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। লিখে রাখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগালের রাজধানী লিসবন। পর্তুগালের রাজধানী কোথায়? লিসবন। দ্রুত 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 লেখেন। তাহলে এই বাংলা ভাষা প্রথম ব্যাকরণ প্রকাশ পায় কোথা থেকে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। কত সালে? 1743 সালে। ক্লিয়ার এটা? এখন যদি বলে বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি, তাও ওই পর্তুগিজ শ্যাম্পু মনে রাখবা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদকে, ওই শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম অভিধান প্রণেতাকে, তাও ওই শ্যাম্পু। কথা ক্লিয়ার? বাংলা ভাষার প্রথম অভিধান প্রকাশ পায় কোথা থেকে? ওই পর্তুগালের রাজধানী লিসবন থেকে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখেন, যদি কোনো কারণে অপশনে এই পর্তুগিজ শ্যাম্পু খুঁজে না পান, যদি কোনো কারণে এই পর্তুগিজ শ্যাম্পু খুঁজে না পান, তখন আপনি উত্তর লিখবেন, অবলিক দিয়ে লেখেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, BNGEL, নট বেঙ্গলি, হবে কি? বেঙ্গল। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। দ্রুত লেখেন। যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, যদি অপশনে ওটা না থাকে, আবার যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, এটাকে বলা হয় মূলত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ। কিন্তু চাকরি পরীক্ষা অনেক ঘুরায়, ওরা দিয়ে দেয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ বলে, আবার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ নাম কি, অপশনে পর্তুগিজ শ্যাম্পু থাকেই না। সেক্ষেত্রে ঠিক দিতে হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার এটা? এই বইটা প্রকাশ পায় 1778 সালে। কত সালে? 1778 সালে হুগলি প্রেস থেকে এই বইটা প্রকাশ পায়। তাহলে এই গ্রামার বইটা লেখে কে? ব্রাসি হ্যালহেট। এই বইটা কে লেখে? ব্রাসি হ্যালহেট। এই ব্যাকরণ বইটা লিখে NB হ্যালহেট অথবা ব্রাসি হ্যালহেট। আবার হেলমেট লিখে রাখেন না, ব্রাসি হ্যালহেট। দ্রুত লেখেন। জোর ভাই দেখেন, সর্বোচ্চ শেয়ারকারীকে আর মেনশনকারীকে আজকে লিখছেন। আচ্ছা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ লিখছে কে? ওই ব্রাসি হ্যালহেট। এটার নাম কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? যদি অপশনে ওইটা না থাকে, তখন এইটা মাইরে দিয়ে আসবেন। ক্লিয়ার? 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 লিখছে কে? ব্রাসি হ্যালহেট। ব্রাসি হ্যালহেট। এতটুকু ক্লিয়ার? সবে এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হইলে এবার আমি আসল জায়গায় যাই। এই যে দেখেন, দেখি এখানে কি কি আছে। নাসির স্যার আছে। কয় নাসির স্যার আছে, বুদ্ধির কোনো শেষ নাই। কোন জায়গায় টিপমার মাল্লাই জানে, ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, প্রশ্নটা হলো স্বরযন্ত্র মানুষের যেসব বাংলা ভাষা স্বরধ্বনি উচ্চারণকালে দ্বিস্বরধ্বনি অন্যান্য কোন দুটি মূল স্বরধ্বনি নেয়। আচ্ছা, এই প্রশ্নটা দেখো। এটা বড় কর। তাড়াতাড়ি। কোন জায়গায় টিপটে মারছে রে? আচ্ছা, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? 29তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এখন উত্তরটা বলেন।
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তরটা বলেন। দেখছেন প্রশ্ন কেমনে আসছে বিশেষ পরীক্ষায়? প্রশ্ন ভালো করে বুঝবেন, তারপর উত্তর দিবেন। দেখেন প্রশ্নটা কিভাবে আসছে দেখেন। বাংলা এখানে কি বলেছে, ভালো করে প্রশ্ন পড়বেন তারপর উত্তর দিবেন। বাংলা ভাষায় কথাটা কি বলেছে, তার মানে একদম ওই কে প্লাস বাংলা বই যেভাবে লিখছি একদম কি বাংলা ভাষায়। তা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? মনোল দাসম্পু, এইটা শ্যাম্পু ভাই, উনি না জোশিয়া মার্সম্যান, নাকি ব্রাসি হ্যালেট, নাকি রাজা রামমোহন রায়? উত্তর কোনটা হবে? ইজিলি জানছেন, রাজা রামমোহন রায়। সবাই পারছেন এখন, দেখছেন। দেখেন এই প্রশ্নটাই যদি আজকে যদি ব্যাখ্যা সহ না পড়তেন, কি যে মারম, শ্যাম্পু মারিয়ে দিয়ে আসবো নাকি, শ্যাম্পুই মারি নাসি স্যার তো কইছিল। কিন্তু এখানে কিন্তু ভালো করে প্রশ্ন পড়ে নাই, তাই না? প্রশ্ন ভালো করে পড়ে নাই। আচ্ছা পরের প্রশ্নটা দেখো তো, এটা বলো। এবার বলছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা, এটা 45তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এটা 45তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এটা বলেন তো কি হবে? এর উত্তর বলেন এবার। ভালো করে প্রশ্ন পড়বেন তারপর উত্তর করবেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এখানে কথাটা কি বলছে? ভাষার আছে যেহেতু, তুমি জানো ভাষার মানে শ্যাম্পু, পর্তুগিজ শ্যাম্পু। ভাষার মানে কি? পর্তুগিজ শ্যাম্পু। তাই পর্তুগিজ শ্যাম্পু কই? এই চাচারে কিন্তু শেষে দিয়ে রাখছে যাতে তুমি ঠিক প্রথমটা মারো, যাতে তুমি ব্রাসি হ্যালেটে মাইরে দাও ঠিক। এই জন্য চাচারে কই রাখছে, শেষে রাখছে প্রশ্নকর্তা। দেখছেন প্রশ্নকর্তা মুরব্বী কিন্তু খুব চালা। হ্যাঁ, এখন এই মুরব্বী যদি না থাকে তখন মারতাম কোনটা? তখন এই ব্রাসে ঠিক মারতাম। অর্থাৎ এই মুরব্বী না থাকলে তখন এই চাচারে মারতাম। ক্লিয়ার 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 এবার বুঝছেন? ক্লিয়ার? যারা অনলাইনে আছেন ক্লিয়ার তো? এটা কথা কন না, ক্লিয়ার কিনা? এত সুন্দর মতো জিনিসটা ক্লিয়ার করে দিলাম, এটা নিয়ে আপনাদের ভেজাল লাগতো না? লাগতো। ওকে, এবার আমরা যে টপিকটা চলে যাব, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। লেখেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। দ্রুত লেখেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। ভালো করে এটা খেয়াল রাখবেন, এটা অনেকেরই দেখেছি আমি অনেক ভুল পড়ায়। আমাকে আপনারা অনেকে স্ক্রিনশট দেন, দেখেন এই যে দেখেন এই স্যাররা এই দেখেন এইগুলো পড়ায় অনলাইনে ক্লাসের ভিতরে, এগুলো পড়ায় স্যার, এগুলো কি ঠিক? আমি বললাম না, 100% ভুল। 100% কি? এটা ভালো করে খেয়াল রাখবেন। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টি। শুধু বাংলা না, যদি আপনাকে পরীক্ষা বলে ইংরেজি ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। যদি বলে হিন্দি ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। পৃথিবীর যে কোনো ভাষার ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টা। দ্রুত লেখো। 1 নম্বরে কি লিখবেন? 1 নম্বরে লেখেন ধ্বনি তত্ত্ব। 1 নম্বর সুন্দর মতো লেখেন ধ্বনি তত্ত্ব। 1 নম্বরে লেখেন ধ্বনি তত্ত্ব। এটাকে ইংরেজিতে কি বলে? ফনোলজি। PHONOLOGY। 1 নম্বর কি লিখবেন? ফনোলজি, ধ্বনি তত্ত্ব। তা এটা কিন্তু আসে। ফনোলজির বাংলা কি? আর যদি বলে ফনেটিক্স, ফনেটিক্স এর বাংলা কি বলতে পারবেন? ধ্বনি বিজ্ঞান। এটা লিখে রাখেন, ফনেটিক্স এর বাংলা হলো ধ্বনি বিজ্ঞান। এটা খাতার এক কর্নারে লিখে রাখেন, খাতার এক কর্নারে লিখে রাখেন। ফনেটিক্স এর বাংলা হলো ধ্বনি বিজ্ঞান, আর ফনোলজি এর বাংলা হলো ধ্বনি তত্ত্ব। দ্রুত লেখেন, দ্রুত লিখে রাখেন। এই ক্লাসটা বললাম না, যে কোনো চাকরিকে প্রাইমারি ভাইবা বোর্ডেও জীবনে আটকাবেন না। আজকে ক্লাসটা যদি পুরোপুরি করেন, প্রাইমারি ভাইবা বোর্ডেও জীবনে আটকাবেন না যদি প্রশ্ন ধরে। তো ফনেটিক্স এর বাংলা কি? ধ্বনি বিজ্ঞান। ফনোলজির বাংলা কি? ধ্বনি তত্ত্ব। এটা কর্নারে লিখে রাখেন। এখন দেখেন এখানে কি লিখবেন? ধ্বনি তত্ত্বে কোন কোন বিষয় আলোচিত হয়, একটু টেকনিক দিয়ে আমরা একটু লিখতে পারি কিনা দেখেন। ধ্বনি ন স বাকযন্ত্র, ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে কি করে? বর্ণের সাথে কি করে? সন্ধি করে। এই লাইনটা লিখে রাখেন। ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে কি করে? সন্ধি করে। তা ধ্বনি কি করে? ন আর স দিয়ে যদি পরীক্ষা আসে, নত্ব সত্যবিধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? নত্ব ও সত্যবিধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে।
নশা দিয়ে মনে রাখবেন নত্ব এবং সত্যবিধি। বাকযন্ত্র, এটা কিন্তু কিছুদিন আগে একটা পরীক্ষা আসছে। বাকযন্ত্র ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, ভালো করে খেয়াল রাখবেন। বর্ণ অথবা বর্ণমালা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। সন্ধি, সবচেয়ে প্রচুর পরিমাণে এটা সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে, প্রচুর পরিমাণ আসে। তাহলে আমরা কি লিখলাম? সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব, মনে থাকবে তো? আচ্ছা, 2 নম্বরে কি বলতো? ধ্বনিতত্ত্ব সিরিয়াল মেনটেন করতে হবে, কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে, চেইন অফ কমান্ড মানতে হবে। ধ্বনিতত্ত্ব 2 নম্বরে কি? রূপতত্ত্ব, এদিকে রূপ, রূপতত্ত্ব। রূপতত্ত্বের আরেক নাম কি? অবশ্যই শব্দতত্ত্ব। এটাকে ইংরেজিতে কি বলে? মরফোলজি, MORPHOLOGY, মরফোলজি। তা রূপতত্ত্বের আরেক নাম কি? শব্দতত্ত্ব, ইংরেজিতে কি বলে? মরফোলজি। এটা লেখার কোনো দরকার নেই, এটা লেখার কি কোনো দরকার নেই, লেখার কোনো দরকার নেই। তা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব। 3 নম্বর কি বলতো? বাক্যতত্ত্ব। 3 নম্বর হলো বাক্যতত্ত্ব। 3 নম্বরে কি? বাক্যতত্ত্ব। এর আরেক নাম কি? পদক্রম। এটা কিন্তু পরীক্ষায় ধরে যে বাক্যতত্ত্বের আরেক নাম কি? পদক্রম। আবার এটার ইংরেজিতে কি বলে? সিনট্যাক্স, SYNTAX, সিনট্যাক্স। বাক্যতত্ত্বের আরেক নাম পদক্রম, ইংরেজিতে বলে সিনট্যাক্স। এটা লেখেন, একটু এতটুকু লেখেন দ্রুত। আজকে ক্লাসটা করবেন, তারপর দেখবেন যে জীবনের শ্রেষ্ঠ ক্লাস। একটু পানি খাওয়া, তোরা শরবত তো চা খাওয়াবি না, চা শরবত তো খাওয়াবি না, একটু পানি খাওয়া। লিখছেন এটা? গুড, লেখা শেষ। আচ্ছা দেখো, বাক্যতত্ত্ব অথবা পদক্রমে কি কি, সিনট্যাক্সের ভিতরে কি কি বিষয় আলোচিত হয়? টেকনিক লেখেন, সুন্দর একটা টেকনিক লেখেন, মজার একটা টেকনিক লেখেন। অন্তস্থ জ, বয়কারে বা, জবার, জবার একটাই প্রবাদ, জবার একটাই কি? প্রবাদ। জবার একটাই প্রবাদ বা উক্তি, জবার একটাই প্রবাদ বা উক্তি। সে কি পারে না? সে কারকটা পারে না, সে কারক পারে না। এই জবা মেয়েটার একটাই হলো তার অভিযোগ, সে কি পারে না? যতই তারে পড়াই না কেন, সে একটা কথাই বলে, স্যার আমি কারকটাই বুঝি না। ওইটাই পরীক্ষা ভুল করি, এই কারকটাই আমি বুঝি না, এটাই কি করি আমি? ভুল করি। এটাই আমি ভুল করি, আমি এটাই বুঝি, নয়াকারে না, নয়াকারে না, নয়াকারে না। ক্লিয়ার? এটা সে বলে কি যে আমি এটা বুঝি না। এখন দেখেন, জ দিয়ে কি মনে রাখবেন? জ্যোতি চিহ্ন। জ দিয়ে কি মনে রাখবেন? জ দিয়ে মনে রাখবেন হলো জ্যোতি চিহ্ন। এই জ দিয়ে মনে রাখবেন জ্যোতি চিহ্ন। পরীক্ষা যদি আসে জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বা দিয়ে মনে রাখবেন বাচ্য, বাচ্য ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। এক দিয়ে মনে রাখবেন এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচন। এক দিয়ে কি মনে রাখবেন? দ্রুত দ্রুত দ্রুত। এক দিয়ে এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচনও বলে। প্রবাদ দিয়া প্রবাদ প্রবচন। উক্তি দিয়ে উক্তি, কারক দিয়ে কারক, এই কয়টাই বাক্যতত্ত্বে আলোচিত হয়। অর্থতত্ত্বের আরেক নাম বাগর্থ তত্ত্ব। প্রতি বিপরীত বাগধারা।
দ্রুত লেখো, দ্রুত লেখো। কি শোনো শোনো শোনো, এখানে রুমি আক্তার একটা টেকনিক কইছে কি জানো? সে লিখছে বাবার এক উক্তিতে, কি বাবার এক উক্তিতে জ্যোতি বা প্রবাদ স্কুলে গেল। এর টেকনিক ঠিক আছে, আসল জিনিসটাই বাদ দিছে যেটা পরীক্ষা আসে কারক। এর টেকনিক থেকে আসল জিনিসই বাদ। মানে সে বিয়ে করবে আর জামাই নাই, তা বিয়ে করে লাভ আছে? পরীক্ষা আসেই কারক ব্যাকরণে কোন অংশ ওইটা বাদ দিয়ে স্কুলে চলে গেছে, লাভ আছে? পরীক্ষা এখান থেকে আসে ধ্বনিতত্ত্ব একটাই আসে, সন্ধি আলোচিত হয়। আর এখান থেকে একটাই বেশি করে সেটা কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়। তুমি ওইটারে বাদ দিয়ে যদি তুমি একটা টেকনিক বানাই দিলা, তো তোমার আর বিয়ে হইতো না, কোনো লাভ নাই। এখন দেখেন অর্থতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? প্রতি বিপরীত বাগধারা। টেকনিকটা কি মনে রাখবা? প্রতি বিপরীত বাগধারা। মানে প্রতি দিয়ে কি মনে রাখবেন? প্রতিশব্দ। বিপরীত দিয়ে কি মনে রাখবেন? বিপরীত শব্দ। বাগধারা দিয়ে কি? বাগধারা। কোন, এখন দেখেন পরীক্ষা যদি আসে বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? অর্থতত্ত্বে বা বাগর্থ তত্ত্বে। বিপরীত শব্দ কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে বাগর্থ তত্ত্বে। প্রতিশব্দ ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? অর্থতত্ত্বে অথবা বাগর্থ তত্ত্বে। মনে থাকবে? কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? বাক্যতত্ত্বে। এখন দেখবেন কিছু কিছু মানুষ দেখি আমার স্ক্রিনশট পাঠায়, স্যার দেখেন এই স্যার কি পড়ায়। আমি কি পড়ায়? স্যার পড়াইতেছে কারক নাকি ব্যাকরণে রূপতত্ত্বে আলোচিত হয়। আমি তো ওই স্যারে বাংলা ডিপার্টমেন্টেও পড়ে নাই, আর উনি জীবনে বাংলা ব্যাকরণ পড়েই নাই। উনি হলো ইউটিউবে কিছু কিছু মানে ক্লাস দেখে দেখে আমাদের তারপর শিখছে। ভালো ভালো টিচারের ক্লাস দেখে দেখে ও শিক্ষা অনলাইনে এসে পড়ানো শুরু করছে। আছে না কিছু কিছু কণ্ঠশিল্পী আছে না, যে নিজে গান জানে না জীবনও, ওই গান শুনে শুনে কণ্ঠশিল্পী হয়ে গেছে, টিকটকার হয়ে গেছে। এর হলো টিকটকার। কিছু কিছু টিকটকার টিচার এগুলো পড়ায়। কারক ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? কোথায়? বাক্যতত্ত্বে। মনে হবে কোথায়? বাক্যতত্ত্বে। তারপর বাগধারা আবার অনেকে পড়ায়, এটা নাকি আবার বাগধারা নাকি আবার বাক্যতত্ত্বে। এটা ডাহা মিথ্যা কথা, এগুলো টিকটকার টিচাররা এগুলো পড়ায়। বাগধারা কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। মনে থাকবে? তাই দেখেন এই টেকনিক মনে রাখেন। ধ্বনিতত্ত্বে আলোচিত হয় ধ্বনি, নশা, বাকযন্ত্র এবং বর্ণের সাথে কি করে? সন্ধি করে। এইগুলো আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্ব এগুলো পড়ার কোনো দরকার নাই। বাক্যতত্ত্ব বা পদক্রমে এগুলো হলো জবার একটাই পূর্ববর্তী, সে কারক পারে না বা সে কারক বুঝে না। এগুলো আলোচিত হয় কোথায়? বাক্যতত্ত্বে। এগুলো আলোচিত হয় কোথায়? বাক্য। সবগুলো খেয়াল রাখবেন। যতে জ্যোতি চিহ্ন, বাতে বাচ্য, একে একতা প্রকাশ, প্রবাতে প্রবাদ প্রবচন, উক্তিতে উক্তি, কারকে কারক। এছাড়া দেখেন অর্থতত্ত্বে তিনটা বিষয় মনে রাখবেন। প্রতিশব্দ, বিপরীত শব্দ, দ্বারাটা কি? বাগধারা। এটাই শুধু অর্থতত্ত্ব অথবা বাগর্থ তত্ত্বে। এছাড়া ব্যাকরণের যত টপিক আছে কোথায় বসবে? সব রূপতত্ত্বে। মনে রাখবেন এই তিনটা, একটা দুইটা তিনটা। এই বাকি যা আছে সব কোথায় আলোচিত হবে? রূপতত্ত্বে বা শব্দ। বাকি সব কোথায়? রূপতত্ত্বে বা শব্দতে। মনে থাকবে তো? এখন দেখো যদি পরীক্ষা সেই ক্রিয়াকাল কোথায় আলোচিত হয়? সমাস কোথায় আলোচিত হয়? প্রকৃতি প্রত্যয় কোথায় আলোচিত হয়? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, যারা আমাদের কষ্ট করে ক্লাসটা করতেছেন এতটুকু ক্লিয়ার কিনা বলেন? এখান থেকে কোনো প্রশ্ন যদি আসে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বর গ্রেড পারবেন? তিনটা জিনিস সবচেয়ে বেশি আসে। বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? অর্থতত্ত্বে। কারক কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন দেখি, এবার আমরা একটু দেখি চাকরি পরীক্ষায় কি আসে, তাই না? এই যে দেখি, এটা আমরা পড়ছি, পিজিন ভাষাও পড়ছি, কোন ভাষাতে বাংলা ভাষার জন্ম এটা আমরা পড়ছি, নির্দিষ্ট পরিবেশ এটা আমরা পড়ছি, অগস অল্প প্রাণ এটা পড়ি নাই, দিশার ধ্বনিযুক্ত শব্দ এটা আমরা পড়ি। আবার গেছে গা, আগার গেছে কোনটা জান টিপ দিছে ভুলে গেছে, এটা না? আরে আস্তে পেয়ে গেছে পেয়ে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা এবার দেখি, এবার দেখি দেখি দেখি। আচ্ছা সমস্যা নাই, ওগুলো কিছু না। আচ্ছা এবার বলেন, এই যে দেখেন এই প্রশ্নটা বলেন, এবার বলেন। দেখেন এবার আলোচনা, এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে এই প্রশ্নটা আসছে। বাজারে অনেক প্রাইমারি গাইডেও ভুল, ওই টিকটক মার্কা টিচাররা এটার ভুল পড়ে। এবার কোন বাগধারা ব্যাকরণ কোন অংশ? আপনারা যারা অনলাইন আছেন এতক্ষণ বুঝাইলাম, এবার বলেন আপনারা কিসে কিসে? আচ্ছা আমার অনলাইনের স্টুডেন্ট যারা আছেন আপনারা বলেন এটা কোনটা হবে? দ্রুত দ্রুত। আচ্ছা আমাদের শ্রাবণী সুমি বলে লিখছে অসাধারণ ক্লাস, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ বেবি। কোনটা হবে? ক কি হবে? কি হবে? ক কি হবে? বাগধারা। আমরা কি টেকনিক শিখেছি? প্রতি বিপরীত বাগধারা। বাগধারা কোথায়? ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব।
অর্থাৎ কোথায় আলোচিত হয়? অর্থাৎ। দেখছেন এখন টাস টাস জবাব দিবেন, খালি টাস টাস জবাব মারবেন। দেখি পরেরটা কি, এইবার আসছে, বলেন এটা আসছে কোথায়? এটা আসছে কোথায়? বাংলাদেশ সরকারি কর্ম, ওয়াও, বিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ে পরীক্ষা 2024 সালে একটা প্রশ্ন, কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? মনে আছে? টেকনিকটা মনে আছে? যাবার একটাই প্রবাদ ব্যক্তি, সে কি বুঝে না? সে কারক বুঝে না। তার উত্তরে কি হবে? না ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্বে? হ্যাঁ, এটা বাক্যতত্ত্বে। উত্তরটা কি হবে? বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। গ গ গ ঘ। দেখছেন? হ্যাঁ, রূপ আর শব্দ একই, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব একই জিনিস, এটার এটা সেম জিনিস, এটা উত্তর হবে বাক্যতত্ত্ব। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমরা আবার বেসিক শিখি, কিছু বেসিক শিখি। আমরা কি কি শিখলাম? ব্যাকরণ শিখলাম, ভাষা শিখলাম। এবারে ধ্বনি আর বর্ণ কি শিখবো? লেখেন ধ্বনি ও বর্ণ। এবার টপিকটার নাম লেখেন ধ্বনি ও বর্ণ। ক্লাসটা শেষ পর্যন্ত করবেন, যারা অনলাইন আছেন শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। যাদের ডায়াবেটিস আছে ওয়াশরুমে যাবেন, এতটুকু শুধু সুযোগ দিব, আর কোনো সুযোগ নেই। কিন্তু কি করতে হইব? ক্লাস করতে হইব, ক্লাস কি করতে হইব। ধ্বনি ও বর্ণ। এখন লেখেন অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। মুখ নিশ্চিত অথবা কণ্ঠ নিশ্চিত অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? ধ্বনি। শর্টকাট লেখেন অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। শর্টকাট লেখেন অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। দ্রুত লেখেন অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। লিখছেন এটা? গুড। অর্থপূর্ণ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এবার লেখেন ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় কি? বর্ণ। আমি বললাম ক খ ঘ, এগুলো কি? ধ্বনি। যখন এগুলো আবার বোর্ডে লিখবো তখন এগুলো কি হয়ে যাবে? বর্ণ। তা ধ্বনির লিখিত রূপকে বলে কি? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে 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 কি? বর্ণ। কি ঘুম আসে তোমার? আহারে, হ্যাঁ কি সুন্দর মানুষ। দেখবেন পড়াশোনা করতে বসলে ঘুম আসে। আর কোথায় জানেন? নামাজ পড়তে গেলে, মসজিদে নামাজ পড়তে যাবে শুক্রবার, ওইখানে যেন ঘুমায়। আর যখন বেবি খাইছো ঘুমাইছো, ওরে বেবি সোনা জাদু যখন কয় তখন আর ঘুম আসে না, তখন আর ঘুম আসে না, বুঝলেন না? তখন চ্যাটিং করে, তখন আর ঘুম আসে না। বাঙালির দুই জায়গায় ঘুম আসে, এক পড়াশোনা করতে গেলে, দ্বিতীয় কোথায়? মসজিদে গেলে, বুঝছেন? আর যখন পড়াশোনা করায়, যখন লিখতে বসাইছি না আপনাদের, লিখতে বসে আমাকে স্যার ক্লাসটা ছাড়েন না স্যার প্লিজ, তাতে শেষ করেন। আর যখন পার্কে বসে বসে, উফ কখন যে সময়টা চলে গেল, আমার না এখন যেতাম, ইসে মানে কি একদম কোথা দিয়ে যে সময়টা পার হয়ে গেল টেরই পেলাম না, তাই না? এটাই বাস্তব, বুঝছেন? তাহলে আমরা কি লিখলাম? ধ্বনি লিখিত রূপকে বলে কি? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে কি? বর্ণ। ক্লিয়ার? লেখেন ধ্বনি ধ্বনি চোখে দেখা যায় না কিন্তু কানে শোনা যায়। লেখেন ধ্বনি চোখে দেখা যায় না কিন্তু কানে শোনা যায়। লেখেন ধ্বনি, কি লিখছেন? ধ্বনি চোখে দেখা যায় না কিন্তু কানে শোনা যায়। লেখেন কানে শোনা। ধ্বনি চোখে দেখা যায় না কিন্তু কানে শোনা যায়। দ্রুত লেখেন। লিখছেন? গুড। কিন্তু বর্ণ কি? চোখে দেখা যায়। কিন্তু বর্ণ কি? চোখে দেখা যায়। লেখেন কিন্তু বর্ণ চোখে দেখা যায়। শয়তান কবির ভাইয়া বলছে স্যার শয়তান পাশে থাকলে ঘুম আসে, আর যখন নিজেই নিজে শয়তান হয়ে যায় তখন আবার কিসের ঘুম? ঠিকই। হ্যাঁ, বর্ণ চোখে দেখা যায়। বর্ণ কি? তোমাকে না খুব ফিল করতেছি, তোমাকে খুব কি ফিল করতেছি, তোমাকে খুব মিস করতেছি, এটা হলো ধ্বনি। আর যখন সে কাছে আসবে জড়াই ধরবো, ওইটা কি? বর্ণ। এবার বুঝছো? এবার বুঝছো? ওইটা হলো বর্ণ। ওইটা কি? অর্থাৎ ওইটা কি?
ওই আসে না ওই বিদেশে থাকে, বিদেশে বিয়ে হয় কিসে, মোবাইলে বিয়ে হয়, ছেলে কই বিদেশে, মেয়ে কোথায় বাংলাদেশে, ওটা হইল কি। আর যখন কাছে পাবে রিয়েল তখন কি বর্ণ, বুঝছেন? গুড। আরে আমাদের এক ছাত্রী বিয়ে হয়েছে এই যে এই বাংলা মোটর, আমি দেখলাম, আমি বললাম এই বিয়ে হয়েছে কি করে, ছেলে তো বিদেশে। আমি কি শুধু মেয়ে দেখলাম বিয়ে সাজা, কোনো দেখলাম না, ছেলে কই, বহর কই, কয় বহর তো বিদেশে। আমি তো বিয়ে হইলো কেমনে, কয় ইন্টারনেটের যুগ না। আমি বাসর ঘর কি ইন্টারনেটে হবে, কয় না এটা তো সম্ভব না, বাসর ঘর তার ইন্টারনেটে সম্ভব না, ওই শুধু বিয়েটাই হবে। ক্লিয়ার? গুড। তাহলে ধ্বনি আর বর্ণ বুঝলাম। ওকে, এবার লেখো বাংলা ভাষায় মোট ধ্বনি আছে 37টি। দ্রুত লেখো বাংলা ভাষায়, দেখেন বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় ধ্বনি আছে, শর্টপট একদম, বাংলা ভাষায় ধ্বনি আছে 37টি। দ্রুত লেখেন বাংলা ভাষায় ধ্বনি আছে 37টি। দ্রুত বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? 37টি। বাংলা ভাষায় ধ্বনি আছে 37টি। দ্রুত লেখেন বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? কিন্তু বর্ণ আছে 50টি। লেখেন কিন্তু বর্ণ আছে 50টি। কিন্তু বর্ণ আছে কয়টা? কিন্তু বর্ণ আছে আমাদের কয়টি? 50টি। এবং বর্ণমালা আছে একটি। এবং বর্ণমালা আছে কয়টি? এবং বর্ণমালা আছে একটি। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। তাহলে কি লিখলাম? বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? 37। গুড। বাংলা ভাষায় ধ্বনি আছে আমাদের 37টি। আর যদি বলে বাংলা ভাষায় মোট বর্ণ আছে কয়টি? 50টি। বাংলা বর্ণমালা আছে কয়টা? একটা। মালা শব্দটা থাকলে কয়টা? একটা নির্দিষ্ট ভাষার বর্ণগুলোর সমষ্টিকে বলে কি? বর্ণমালা। ওই 50টা যে বর্ণ আছে না, এই বর্ণগুলোকে একত্রে আমরা কি নামে ডাকবো? বর্ণমালা। আমাদের বাংলা বর্ণমালা কয়টা? একটা। ইংরেজি বর্ণমালা কয়টা? একটা। হিন্দি বর্ণমালা কয়টা? একটা। যে কোনো ভাষারই বর্ণমালা কয়টা থাকে? একটা। মনে থাকবে? অর্থাৎ বর্ণগুলোর সমষ্টিকে কি নামে ডাকা হয়? বর্ণমালা। এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টা? 50টি। প্রশ্ন অনেকভাবে ঘুরতে পারে। বাংলা বর্ণমালার মধ্যে মোট বর্ণ আছে কয়টি? 50টি। আবার বর্ণগুলোর সমষ্টিকে কি বলে? বর্ণমালা। বর্ণমালা কয়টা? একটা। আর বাংলা ভাষায় মোট বর্ণ আছে কতগুলো? 50টি। বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতগুলো? 37টি। অনেক জায়গায় অনেক বইয়ে, গাইড বই দেখছি, অনেক টিচারও দেখছি পড়ায় 41টি। এগুলো যারা টিকটকেরা পড়ায়, এগুলো টিকটকার, বুঝছেন? এগুলো কোনো কিছুতেই না, এগুলো টিকটকার। ওই 41টা ধ্বনি না, বুয়া, বুঝছেন? ওই মৌলিক ধ্বনিও 37টা। লেখেন এই বাংলা ভাষায় ধ্বনি কয়টা? 37টা। যদি বলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টা? তাও 37টা। লিখে রাখেন বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা? তাও 37টি। ডাক্তার সাইদ রেজা তিনি আমাকে প্রশ্ন করেছেন, স্যার ভর্তি কত টাকা? আমাদের বিসিএস অনলাইন কোর্স ফি হলো 4000 টাকা। আমাদের বিসিএস অনলাইন কোর্স ফি কত? 4000 টাকা। এই ক্লাস বললাম না 47-48 বিসিএস পরীক্ষা দিবে না, আইসে প্রশ্ন খালি মিলাইবে, এই ক্লাসটা মিলাবে, দেখ কতগুলো প্রশ্ন কমন পড়ছে দেখবেন। তা বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টা আমাদের? 37। মৌলিক ধ্বনিও কয়টা? 37টা। মনে থাকবে। আর বাংলা ধ্বনিও কয়টা? 37টা। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। ওই 41টা কিছুই নাই। 41টা কি? কিছুই নেই। লিখছেন লিখছেন? ওই ভাই অনেকভাবে টিকটকার অনেকভাবেই বাড়ায়, দেখ কোমর দুলাই দুলাই নাচে, দেখেন না? ফ্যান ফলোয়ার কেমনে হয়? এই তো। এবার আসি, আচ্ছা গেল ওটা। এখন দেখেন আমাদের স্বরধ্বনি কয়টা? লেখেন, দ্রুত লেখেন বাংলা স্বরধ্বনি কয়টা? ভাই কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আছে, গত সপ্তাহে একটা চাকরি পরীক্ষা আছে, দেখি বাজারে গাইডেলার 11টি বলে। এই বাংলা স্বরধ্বনি 11টি। পরীক্ষা আছে কি? পরীক্ষা আছে বাংলা স্বরধ্বনি কয়টা? সবাই কয় কি 11টা। এটা মিথ্যা কথা, এটা কি মিথ্যা কথা। বাংলা স্বরধ্বনি কয়টা? 60টা। এর আরেক নাম কি? মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি তাও 60টা। তাও কয়টি? 7টি। মনে রাখবেন 11টা না ভাইয়া, 11টা হলো বর্ণ। লেখেন বাংলা স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি 60টি। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? তাও 60টি। এটা হলো লাউ আর এটা হলো কদু। এটা কি? লাউ, এটা হলো কদু। সবসময় খাবা, এটা গরুর মাংস দিয়ে খাবা, মুরগির মাংস দিয়ে খাবা, ব্রয়লার দিয়ে খাবা, সব টেস্ট সেই স্বাদ। চিংড়ি দিয়েও খাবা, সেই স্বাদ। সেটার নাম কি? স্বরধ্বনি। তাই স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। কিন্তু স্বর বর্ণ 11টি। লেখেন কিন্তু স্বর বর্ণ 11টি। দ্রুত লেখেন। এভাবে যদি আমরা লিখে রাখি তাহলে জীবনে আর ভুলবো না। কিন্তু স্বরবর্ণ কয়টি? 11টি। দ্রুত লেখেন কিন্তু স্বরবর্ণ 11টি।
দ্রুত লেখেন স্বরবর্ণ কয়টা? 11টা 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 11টা। কিন্তু স্বরবর্ণ হলো কি? আর জীবনে ভুল করবেন, ভুল করবেন। স্বরধ্বনি কয়টা? স্ক্রিনশট দিয়ে রাখেন, যদি নাই স্যার ভুল পড়া স্ক্রিনশট দিয়ে রাখেন। স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি কয়টা? কিন্তু স্বরবর্ণ কয়টা? 11টা। মনে থাকবে কয়টা? গুড। এবার লেখেন আমাদের মোট ধ্বনি আছে কয়টা? 37টা। এতে 7টা গেল স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি কয়টা থাকে? 37 থেকে 7 বিয়োগ করো, কত থাকে? তা বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টা? বাংলা মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা? লেখেন 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 লিস্টটা দেন। ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি অবলিক দিয়ে লেখেন মৌলিক ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি অবলিক দিয়ে লেখেন মৌলিক ব্যঞ্জনধ্বনি। প্রশ্নকর্তা অনেক চালাক। এবার দেখ না, ব্যাংক পরীক্ষা দিয়ে অনেকে বাংলায় ওরে কঠিন রে, কি কঠিন। বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টা। 30টা। আবার 39টা মারবেন নাকি? ব্যঞ্জনধ্বনি কয়টা? 30টা। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টা? তাও 30টা। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। রোকেয়া সুমি লিখছে স্যার জীবনেও আর ভুলবো না। কাকে? আমাকে না পড়াশোনা? কাকে? ও ক্লাসকে। তা বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি? 30টি। বাংলা মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? 30টি। কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণ আছে 39টি। লেখেন কিন্তু, কিন্তু ব্যঞ্জন, কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 39টি। আজকে এই ক্লাসটা সবাই একটাবার হলো শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, যাতে পরবর্তীতে আবার এই ক্লাসটা দেখতে পান। আবার এই ক্লাসটা দেখতে সবাই একবার হলো আইডিতে শেয়ার করে রাখেন, তাহলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। কিন্তু ব্যঞ্জন বর্ণ বললে কয়টা আমাদের? 39। আর ব্যঞ্জন ধ্বনি বললে কয়টা? 30টা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝছেন তো? কনফিউশন দূর হয়ে গেল? ওকে, এবার আমরা আসল জায়গায় চলে যাই। আমরা জানি কইছিলাম স্বরধ্বনি। আমাদের স্বরধ্বনি কয়টা? সেই 7টা কি কি একটু দেখো। অ, আ, ই, উ, এ, ও, এ। কয়টা? 7টা। আ, ই, উ, এ, ও, এ। এই 7টা হলো স্বরধ্বনি। দ্রুত 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 দ্রুত। বাংলা স্বরধ্বনি কয়টা? 7টা। অ, আ, ই, উ, এ, ও, এ। হলো কয়টা? এই 7টাকে স্বরধ্বনিও বলে, মৌলিক স্বরধ্বনিও বলে। প্রশ্নকর্তারা চালাক, ওরা বলবে বাংলা মূল স্বরধ্বনি কয়টি? বাংলা মূল কথাটা যদি যুক্ত থাকে, বাংলা মূল স্বরধ্বনি কয়টি? অথবা বলে বাংলা মূল মৌলিক স্বরধ্বনি কয়টি? এই মূল কথাটা যখনই থাকবে তখনই মূলা জুলাই দিবা 6টি। কয়টা? 6টি। লেখেন 6টি। বাংলা মূল স্বরধ্বনি কয়টি? কোন 6টি বলতে পারবেন? এই প্রথম 6টা। বাংলা মূল স্বরধ্বনির কথাটা ওরা প্রশ্নকর্তারা অনেক চালাক, অনেক দুষ্ট। বাংলা মূল স্বরধ্বনি কয়টি? 6টি। দ্রুত লেখেন। ওরে বাবার, এই শফিক আছে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। স্যার একটু সাহিত্যের ক্লাস নেন। এরা আছে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। বলছেন এর পরের দিন শ্রীকৃষ্ণ কীর্তন নিব রাত 12টায়, তার আগে আর পড়াবো না। না, আপনাদের গার্ডিয়ানরা যখন ঘুমাইবে তখন পড়াবো। দিনে পড়াইলে সমস্যা, রাত 12টার পরে পড়াবো। হ্যাঁ, তাহলে বাংলা মূল স্বরধ্বনি কয়টা? 6টা। 6টা। কোন 6টা? অ, আ, ই, উ, এ, ও। এই 6টা। এখন যদি পরীক্ষা প্রশ্ন আবার ঘুরায় যে মূল স্বরধ্বনি 9 কয়টা? এই যে বাংলা মূল স্বরধ্বনি 9 কয়টা? একটা, শুধু এ। এটা ইংরেজিতে লেখে এভাবে, এটা হলো এ। বাংলায় এই এ ধ্বনি চালু করেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। লিখে রাখেন, বাংলায় এই এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। দ্রুত। বাংলায় এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। আজকে আপনাদের এই আমাদের ব্যাচের প্রথম ক্লাস, কিন্তু আজকে উদ্বোধনী ক্লাসটা হলো নতুন ব্যাচের ক্লাস। কেমন লাগতেছে একটু যারা অনলাইন আছে একটু কমেন্টে জানাবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলায় এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। দ্রুত লেখো, বাংলায় এ ধ্বনি চালু করেন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। ডক্টর মান লিখবেন এভাবে, ডট দিয়ে একটা ডট চিহ্ন, এবার মোহাম্মদ মস্কের মু দিয়ে আর একটা ডট মারেন। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই।
বাংলায় এ ধ্বনি চালু করেন কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। দ্রুত 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 মনে থাকবে। আপনাদের একটা সুখবর দিয়ে দিচ্ছি, আগামীকাল কিন্তু আমাদের জব মেডিসিন ময়মনসিংহ শাখার কিন্তু অফলাইন শাখার শুভ উদ্বোধন। সেটা হলো ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়াম। সেখানে বিকেল 3টায় সবাই কিন্তু উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের পিএসসির সাবেক যে সদস্য সমরচন্দ্র পাল স্যার থাকবেন, মিলন স্যার থাকবেন, আর আমরা তো আছেই। সুখবরটা জানিয়ে দিলাম, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। আবার এটা শেষ, কোনটা এইটা সাল নাই। এবার দেখেন, আচ্ছা এবার দেখেন তাহলে বাংলায় অর্ধ স্বরধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে আমাদের কয়টা? 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে 4টা। কি কি লেখেন? রস্বই, রস্যু, এ আর একটা কি? ও। এই বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। দ্রুত লেখেন, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টি। এই ক্লাসটা অনেক কঠিন, এই জন্য এই ক্লাসটা সহজে কেউ নিতে চায় না, পুরোপুরি নেয় না। সবাই মজা টিকটকার যতটুকু আছে ওইটুক নেয়, কিন্তু ডিপলি কঠিন টু আর নেয় না কেউ, কারণ জানে এটা খুব কঠিন। তা বাংলা অর্ধ স্বরধ্বনি কয়টা, যেটাকে ইংরেজিতে বলে সেমি ভাওয়েল। এই 4টি স্বরধ্বনি উচ্চারণ করতে কি একটু কম লাগে, স্বর উচ্চারণ করতে কি একটু কম লাগে, অর্ধেক লাগে। তো অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। রস্বই, রস্যু, এ, ও। তাহলে অর্ধ স্বরধ্বনি। এবার কি লিখবো? বিবৃত স্বরধ্বনি। দ্রুত লেখেন, বিবৃত স্বরধ্বনি। তাই বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি আছে কয়টা? 1টি। কয়টি? শুধু স্বরে আ, অর্থাৎ এই ধ্বনিটা উচ্চারণ করতে একদম ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে। সেটার নাম কি? আহা, আ করতে মুখের মধ্যে মাছি চলে যায় না জানো, আ করতেছে মশা ঢুকে পড়বে। তাহলে বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি কয়টি? 1টি। শুধু কি আ। এবার লেখো সংবৃত স্বরধ্বনি। সেটা কি? সংবৃত। বাংলা সংবৃত স্বরধ্বনি আছে কয়টা? 2টা। কয়টা? 2টা। সংবৃত স্বরধ্বনি আছে 2টা। সে 2টা কি কি? একটা হলো রস্বই আর একটা রস্যু উ। এই 2টাকে বলে সংবৃত, মানে এই 2টা ধ্বনি উচ্চারণ করতে ঠোঁট তুলনামূলকভাবে একটু সংকুচিত হয়ে যায়। এর জন্য বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি কয়টা? 2টা। দ্রুত লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টি। বিবৃত স্বরধ্বনি কয়টা? 1টি। সংবৃত স্বরধ্বনি কয়টা? 2টা। রস্বই, রস্যু। লিখছেন? মনে থাকবে তো? গুড। পরের টপিকে যাই আমরা। এর পরেরটা কি? এবার দেখেন, বাংলা ভাষায় ওটাকে কি বলবো আমরা? হ্যাঁ, দ্বিস্বর ধ্বনি। এবার লেখেন দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর ধ্বনি আরেক নাম কি? যৌগিক স্বরধ্বনি। দ্বিস্বর ধ্বনি আরেক নাম যৌগিক স্বরধ্বনি। দ্বিস্বর ধ্বনি আরেক নাম কি? যৌগিক স্বরধ্বনি। আচ্ছা, বাংলা ভাষায় এই দ্বিস্বর ধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি আছে কয়টা? 25টি। লেখেন 25টি। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টি। কিন্তু দ্বিস্বর বর্ণ অথবা যৌগিক স্বরবর্ণ, ঈশ্বর বর্ণ অথবা যৌগিক স্বরবর্ণ যদি বলে তাহলে কয়টা? তখন 2টা। তখন 2টি। দ্রুত লেখেন। তাহলে বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টা। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা? এই 25টা চেনার উপায় বলে দিব। কিন্তু দ্বিস্বর বর্ণ কথাটা থাকলে কি হবে? 2টা। যৌগিক স্বর বর্ণ কথাটা থাকলে কি? 2টা। সে 2টা কি কি বলতে পারবেন? সে 2টা হলো কি কি? একটা হলো ওই আর একটা কি? ও। একটা ওই আর একটা কি? ও। এই 2টা বর্ণের ভিতর আরো 2টি বর্ণ লুকানো আছে। একটা আছে কি? ও প্লাস রস্বই ওই, আর এটা কি হবে? ও প্লাস রস্যু ও। দ্রুত লেখেন। এটা অনেকে পড়ায় স্বরে অ, এখানে অ দেয়, এটা ভুল। ওটা কি? মিথ্যা কথা, এটা ভুল তথ্য। আপডেট থাকবেন, সবসময় আপডেট থাকবেন। তাই বাংলা ভাষার দ্বিস্বর বর্ণ আছে 2টা। কয়টা? বাংলা ভাষায় যৌগিক স্বরও আছে কয়টা? এই যৌগিক স্বরও বলে 2টা। যৌগিক স্বর 2টা। একটা যৌগিক, একটা হলো ওই, একটা কি? ও। তাই ওই এর ভিতরে কয়টা আছে বর্ণ লুকানো আছে? 2টা বর্ণ লুকানো আছে, ও আরটা ওই। আর ওর ভিতরে আছে ও প্লাস রস্যু ও। দ্রুত লেখেন।
এবার লেখেন দিশা, এখন আমি কিন্তু এই দুইটা শিখালাম স্যার, এই 25টা কি, এই 25টা তো শিখালেন না আমাদের, এই 25টা কি। এবার লেখেন দিশার ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। লেখেন দিশার ধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। দ্রুত লেখেন দিশার ধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। প্রত্যেকটা হ্যান্ড নোট করে ফেলবেন, এই ক্লাসটা ভালো করে হ্যান্ড নোট করে ফেলবেন। লেখেন দিশার ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। দ্রুত। দিশার ধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়, এটা চেনার উপায়, এটা তো চেনার উপায় বলেই দিয়েছি। এখন এটা লেখেন দিশার ধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। ওকে, লেখেন পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকবে, কাছাকাছি অথবা পাশাপাশি। কি লিখবেন? কাছাকাছি অথবা পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকবে। দ্রুত লেখেন কাছাকাছি অথবা পাশাপাশি দুইটি কি থাকবে? স্বরধ্বনি থাকবে। কাছাকাছি অথবা পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকবে, মনে থাকবে। আচ্ছা, যেমন এই দেখুন, লাউ, আমি লাউ খাবো। কি খাবো? লাউ খাবো। এই শব্দটার ভিতরে কি আছে? যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি আছে। কেমনে দেখো, এটা ভাঙো। প্রথমে এখানে কি আছে? ল। এবার কি আছে? আকার জন্য লিখবা আ, স্বরে আ। এবার কি আছে? রস্যু উ, লাউ। এই দেখছেন, এই আছে, এই কাছাকাছি থাকতে হবে। সুতরাং এই লাউ শব্দটার ভিতরে কি আছে? দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি আছে। পরীক্ষায় এগুলো আসবে কিভাবে? পরীক্ষা বলবে নিচের কোন শব্দে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আছে। তোমার এই শব্দগুলো ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে, তাই না? ভাঙতে হবে। আমি আর একটা শব্দ আমি ভেঙে দিই। এই যে দেখেন, এটা শব্দটার নাম কি? মাইশা। প্রথম কি? ম। এরপর কি? আকার জন্য লিখবে স্বরে আ। এরপর লিখবে কি? রস্যই। এরপর কি লিখবা? তালব্য। এরপর কি লিখবা? স্বরে আ। কি লিখবা? স্বরে আ। এখন দেখো, এই শব্দটার ভিতরে আছে না? এই যে দেখো, পাশাপাশি দুইজন আছে, কাছাকাছি আছে। তাহলে এই মাইশা শব্দটার ভিতরে কি আছে? যৌগিক স্বরধ্বনি আছে, আছে না? আছে। আরেকটা যেমন আছে না, শিউলি। কি লিখলাম? শিউলি। অনেকের নাম আছে না, শিউলি। এই শব্দটার ভিতরে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আছে। দেখো, ভাঙো। প্রথমে কি? তালব্য না, আগে রস্যই না, শি, আগে স চলে আসে। এবার রস্যই কিন্তু উচ্চারণ করবা। শি, স, এবার রস্যই, শি। এবার কি? উ। এবার কি? লি। প্রথমে ল আসে, এবার লি, এবার রস্যই কাটা শেষে উচ্চারণ হয়, শিউলি। এই শব্দটার ভিতরে কি আছে? দ্বিস্বরধ্বনি অথবা যৌগিক স্বরধ্বনি আছে। লিখছেন? এখন দেখাই এবার। এই পরীক্ষায় এই শুক্রবার কি বাংলাদেশ ব্যাংকের জেনারেল যে অফিসার পদে পরীক্ষা আসছে, একটা প্রশ্ন অনেকেই পারে না, অনেকেই পারে না। এবার আমরা দেখি সেই প্রশ্নটা কি। তাহলে দেখি সেই প্রশ্নটা কি ছিল, যে ওটা কেন আমরা পারলাম না, কেন আমরা ওইটা পারলাম না, একটু দেখি। এই যে দেখেন, বাংলা স্বরবর্ণে না, এটা তো সহজ। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আগে বলেন, এটা উত্তরটা বলেন আগে। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে প্রশ্ন। বলেন কোনটা? কেমনে বুঝলা? বেসিক বেসিক ক্লাস ছাড়া কি এইগুলো সম্ভব জানা? বেসিক ক্লাস ছাড়া জানা সম্ভব? হ্যাঁ, এখানে বলছে কি কোন দুটি মূল স্বরধ্বনি নেই? আমাদের মূল স্বরধ্বনি কয়টা? 6টা না? মূল স্বরধ্বনি কয়টা? 6টা। তাই 6টা। এই দেখিস কি কি? অ, আ, ই, উ, এ, ও। এখন বলছে কোন দুটি মূল স্বরধ্বনি নয়? বলো কোনটা? ওই, এই ওই কি এর মধ্যে আছে? হ্যাঁ, ও কি আছে? না, তো উত্তর কোনটা? ওই এবং ও, এই দুইটা মূল স্বরধ্বনি নয়। দেখুন, বাস্তব যদি আপনি যদি এগুলো যদি না শিখেন তাহলে কিন্তু পারবেন না এগুলো। ঠিক আছে, এগুলো বেসিক জানা লাগবে। আর দেখি পরের প্রশ্নটা কি। আচ্ছা দেখেন, কোন দুটি না মহাপ্রান্ত শিখাই না এখনো। অন্য, এই যে দেখো, অন্যান্য না, এটা না, এটা, এইটা পরীক্ষা আসছে। বলেন এটা কি হবে? দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? বাংলাদেশ ব্যাংক অফিসার 2025 আসছে না? বলেন এটা কি হবে? মৌল, স্বর্ণ, সোনালী খেলা। ভাঙেন।
এটা বের করেন, এটা বের করেন দ্রুত, বের করেন। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আপনি যে বেসিক শিখাইলাম আপনাদেরকে, এখন বলছে দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি। আচ্ছা, আমরা একটা একটা ভাঙি, তাই না? নিচ থেকে ভাঙা শুরু করি। খেলা, এই লিখলাম ক্ষয়কারে খে, একটা একটা লিখবা, ক্ষয়কারে খে, লয়কাল্লা, খেলা। প্রথমে কি বলো? খ, হে, খ, এবার এ আসে কিন্তু, এবার একার, হে, এবার কি ল, এবার কি আ। আচ্ছা, পাশাপাশি কি স্বরধ্বনি দুইটা আছে? নাই, এইখানে একটা আর এইখানে একটা, হবে? কাছাকাছি থাকতে হবে। গাড়িতে 3টা সিট, যদি মাঝখানে মনে কর তুমি এই পাশে বসলা, জানালার পাশে একজন, মাঝখানে যদি থার্ড পারসন কেউ বসে, হবে? হবে না। কাছাকাছি না হলে প্রেম হয় না, কিন্তু কাছাকাছি না থাকলে প্রেম হবে না। এই শব্দটার ভিতরে নাই, ওরে কাইটে দাও, ওর ভিতরে কোনো দ্বিস্বরধ্বনি নাই। আমাকে অনেকেই বলছে স্যার উত্তরটা বেশ সোনালী, সোনালী তো অনেকেই টিক মারছে এই শুক্রবার, অনেকে এটা সোনালীতে মারছে। আচ্ছা, ভাঙেন তো, এটা প্রথমে কি স, এবার স, এই ওকার মানে কি ও, শো, এবার কি ন, এবার কি স্বরে আ, শো না, এবার কি ল, এবার কি এই রসে সোনালী, উচ্চারণের শেষে কিন্তু রসই আসে। পাশাপাশি আছে না, কাছাকাছি নেই, তাহলে প্রেম হবে? হবে না। তার মানে সোনালীর ভিতরেও কি নাই? প্রেম নাই। খেলার ভিতরেও প্রেম নাই, সোনালীর ভিতরেও প্রেম নাই, তাহলে সোনালীর সাথে প্রেম করা যাবে না। এবার আমরা স্বর্ণ দেখি, ভেঙে দেখি। স্বর্ণ, প্রথমে কি এই দন্ত সনিছে বফলায়, টোটালটাই লিখে ফেলো, স্বর র, এবার র আসে, স্বর, এবার কি ন, আবার অ যদি দাও স্বর ন, শেষে উচ্চারণ অ আসে, তারপরে হবে না। পাশাপাশি দুইটা আছে নাই, তারপরে ওটা হবে। তার মানে স্বর্ণের ভিতরেও কি দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি নেই। এবারে মৌল, মৌল, প্রথমে কি ম, মৌ, এটা কি, এটা কি, এটা কি বলতো? ঔকার না? এটা কি ঔকার, এটা কি ঔকার। তো ওর মধ্যে কি কি আছে বলতো? ও প্লাস রস্যু। ও, ঔকার মধ্যে কি আছে? ও প্লাস রস্যু। তো ও প্লাস রস্যু প্লাস এখান থেকে কি থাকে? ল। এই যে দেখো, এই যে, তো উত্তরটা কি হবে? মৌল। কি ক্লিয়ার? এটা ক্লিয়ার? এ কমেন্ট কই? কমেন্ট কই? লিখছেন সবাই? কি প্রেম হয়েছে? এবার প্রেম হবে? প্রেম হবে? কাছাকাছি না থাকলে প্রেম হবে? হবে না। এই জিনিসগুলো যদি এভাবে বেসিক না জানেন, আপনি কখনই পারবেন না। বেসিক জ্ঞান ছাড়া, মুখস্থ বিদ্যা দিয়ে, এমসিকিউ সলভ দিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর আপনার পক্ষে করা সম্ভব না, সম্ভব না। তাহলে আমরা কি পারছি এটা? গুড। এবার লেখেন তাহলে বাংলা ভাষায়, এই যে আমরা এটা এখন নাসিক ধ্বনি কয়টা আমাদের? দ্রুত লেখেন। নাসিক ধ্বনি আছে আমাদের 3টা। অনেক টিকটকাররা পড়ায় দেখছি 5টা, ভুয়া। নাসিক ধ্বনি কয়টা? 3টা। ও, দন্তনা, আর একটা কি ম। দ্রুত লেখেন বাংলা নাসিক ধ্বনি কয়টা? 3টা। দ্রুত লেখেন বাংলা নাসিক ধ্বনি 3টা, কিন্তু বাংলায় নাসিক বর্ণ আছে 7টি। 5টা বলতে কিছুই নাই। নাসিকে বর্ণ আছে কয়টি? নাসিকে বর্ণ কথাটা বললি 7, কয়টা? 7টা। কি কি? অ, ইয়, মধ্যাহ্ন, দন্তন্য, ম, অনুস্বর, চন্দ্রবিন্দু। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, প্রেমে ব্যর্থ। আরে আচ্ছা, নাসিকে ধ্বনি কয়টা আমাদের? নাসিকে ধ্বনি কয়টা বলবেন? আর 5টা বলবেন জীবনে, জীবনে বলবেন 5টা। নাসিকে ধ্বনি কয়টা? কি কি? ও, দন্তন্য, ম। ক্লিয়ার? এই 3টাকে কি বলে? নাসিকে ধ্বনি। নাসিকে বর্ণ কয়টা? 7টা। ও, ইয়, মধ্যাহ্ন, দন্তন্য, ম, অনুস্বর, চন্দ্রবিন্দু। এখন দেখো, এই ও একাধার ধ্বনি প্লাস বর্ণ, দন্তন্য একাধার ধ্বনি প্লাস বর্ণ, ম একাধার ধ্বনি প্লাস বর্ণ, কিন্তু ইয় এ অনলি বর্ণ, মূর্ধন্য না, অনলি বর্ণ, অনুস্বার অনলি বর্ণ। এই যে এটা চন্দ্রবিন্দু, এটাও অনলি বর্ণ। ক্লিয়ার? লিসেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো অনু, আর এর সাথে আরেকটা মিল আছে যেটা স্বরধ্বনির ভিতরে ছিল, অনুনাসিক স্বরধ্বনি। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। অনুনাসিক স্বরধ্বনি লেখেন। অনুনাসিক স্বরধ্বনি কয়টা? তাও 7টা। কয়টা? 7টা। 5টা কিছুই নাই।
তাহলে ভুলে যাও, পাঁচের অস্তিত্বই ভুলে যাবা। সেই কি কি পাঁচটা, সাতটা কি কি, ওই যে মনে আছে, অ, আ, ই, উ, এ, ও, আর একটা কি, প্রত্যেকটার উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও। কি দিবা? প্রত্যেকটার উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে দাও, চন্দ্রবিন্দু দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। এটা অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক মানে কি? যেটা নাসিকের মতো উচ্চারণ হবে। তো এরকম বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টা? 7টি। ভালো করে লিখবেন। নয়টা ক্লাস আছে না আমাদের আবার? আইসে রে, স্টুডেন্ট আইসা বসে আছে অফলাইনে, 9টা আবার আছে। নতুন নতুন 9টার বাজে যারা চাকরি করে, যারা তারা বেশিরভাগই অফলাইন আসে, কারণ চাকরি করে সারাদিন। চাকরি তো সবাই লাগবে, একটা ভালো ব্র্যান্ডের চাকরি সবাই করতে চায়। ও, তুমিও 9টার বাজে স্টুডেন্ট? স্যার, আমরা যারা আপনার কেরিয়ার প্লাস বইটা আগে নিয়েছি, আপডেট গুলো পিডিএফ দিলে উপকৃত হতাম জব মেডিসিনের কাছে। আচ্ছা, আবার দেখেন, ভালো করে খেয়াল রাখেন, এরা সব আর নাসিকের ধ্বনি কয়টা? নাসিকের ধ্বনি কয়টা? 3টা। নাসিকের ধ্বনি কয়টা? ধ্বনি থাকলে কয়টা? 3টা। নাসিকের বর্ণ কয়টা? 7টা। আর অনুনাসিক স্বরধ্বনি কয়টা? 5টা। বলে কিছু আছে? নাই 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 নাই। 9টা বাজে? ছেড়ে দিব? ছেড়ে দিব? ছেড়ে দিব আজকে? আচ্ছা, 9:15-তে ক্লাস আছে না? আচ্ছা, যাই হোক, আরেকটু দেখো। আচ্ছা, লেখো, দন্তধ্বনি আমাদের কয়টা? আমাদের দন্তধ্বনি আছে কয়টা? এই ক্লাসটা শেষ করতে 4 ঘন্টা লাগে আমার। এই ক্লাসটা অনেক বেসিক ক্লাস, 4 ঘন্টার নিচে হয় না এটা। দন্তধ্বনি আবার এটা পার্ট 2 বানাই, আরেকদিন আরেকটা নিয়ে নেবেন, তাহলে হয়ে গেল। দন্তধ্বনি আমাদের কয়টা? 4টা। আর টিকটকাররা পড়ায় 5টা। দন্তধ্বনি কয়টা? 4টা। ত, থ, দ, আর একটা কি, দ। দন্তধ্বনি কয়টা? এই 4টা। এবার লেখো দন্তমূলীয় ধ্বনি। আচ্ছা, দন্তমূলীয় ধ্বনি কয়টা? এটাও 4টা। অনেকবার জব পরীক্ষা আসছে দন্তমূলীয় ধ্বনি। কি কি? দন্ত ন, র, ল, দন্ত স। দ্রুত লেখেন। হ্যাঁ, 9টায় আবার 9:15-তে ক্লাস। 9:15-তে ওই একজন কয় ছেড়ে দেন স্যার। আমি কি তোমাকে ধরেছি? ছেড়ে দেন স্যার। তাহলে দন্তধ্বনি কয়টা? 4টা। কি কইছে? আপনি তো স্যার ছাড়তেই চাচ্ছেন না, স্যারে মজা পাইছে। স্যারে কি মজা পাইছে? এই জন্য স্যার ছাড়তেই চাইতেছে না, তার মানে স্যারে কি মজা পাইছে। তার দন্তধ্বনি কয়টা? 4টা। অর্থাৎ দাঁত রিলেটেড কোন প্রশ্ন আসলেই 4টা। দাঁত রিলেটেড কোন প্রশ্ন আসলে পরীক্ষা কয়টা? 4টা। আমাদের দন্তধ্বনি অর্থাৎ জিহ্বাটা গিয়ে দাঁত টাচ করবে, দন্তধ্বনি কয়টা? 4টা। আর দন্তমূলীয় মানে দাঁত, মানে জিহ্বাটা গিয়ে দাঁতের গোড়া টাচ করবে, দন্তমূলীয় ধ্বনি কয়টা? 4টা। দ্রুত 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 দ্রুত। আচ্ছা, আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে? সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে? এরপর দেখেন উষ্মধ্বনি। উষ্মধ্বনি কয়টা? 3টা। সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী উষ্মধ্বনি 3টা। তালবস্য, দন্তস্য, আর একটা হলো হ। উষ্মধ্বনি কয়টা? 3টা। কিন্তু উষ্ম বর্ণ বললে একটা বেড়ে যাবে, বর্ণ বললে একটা বেড়ে যাবে, কয়টা হয়ে যাবে? 4টা। তালবস্য, এই যে পেট কাটা মূর্ধন্যস্য, তালবস্য, দন্তস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, আর একটা কি হ। এটা অনেক এলাকায়, সব জায়গায় বাংলাদেশে বলে পেট কাটা মূর্ধন্যস্য। ওর পেটটা সিজার করা, এদের নাম কি? পেট কাটা মূর্ধন্যস্য বলে, তাই না? এটা হলো মূর্ধন্যস্য। দেখেন, এই মূর্ধন্যস্য কিন্তু অনলি বর্ণ। এটা কি? ও রোহিঙ্গা, ও অনলি বর্ণ। আর এটা ধ্বনি প্লাস বর্ণ, ধ্বনি প্লাস বর্ণ, ধ্বনি প্লাস বর্ণ। এই তিনটাই ধ্বনি প্লাস বর্ণ। এই একটা রোহিঙ্গা আছে অনলি ধ্বনি, অনলি বর্ণ। তা বাংলা উষ্ম বর্ণ কয়টা? 4টা। আর উষ্ম ধ্বনি বললে কয়টা? 3টা। এবার লেখো শীষ ধ্বনি। এবার কি লিখবা? শীষ ধ্বনি। অনেকে রাতের আধারে শীষ বাজায়, শীষ বাজাইয়া প্রিয়জনকে কাছে টানে। সেই শীষ ধ্বনি কয়টা? গড, শীষ ধ্বনি 2 পিস, একটা তালবস্য, একটা দন্তস্য। শীষ ধ্বনি কয়টা? 2টা। কিন্তু শীষ বর্ণ আছে কয়টা? শীষ বর্ণ একটা বেড়ে যাবে, বর্ণ বললে একটা বাড়বে। ওই যে একটা রোহিঙ্গা আছে, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। দ্রুত দ্রুত দ্রুত।
তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখেন কি হবে? উষ্ম ধ্বনি কয়টা? 3টা। উষ্ম বর্ণ কয়টা? 4টা। শীষ ধ্বনি কয়টা? 2টা। কিন্তু শীষ বর্ণ কয়টা? লিখছেন? দ্রুত 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 লেখা শেষ। ওকে, এবার আরেকটু লেখেন বাংলা মূর্ধন্য ধ্বনি কয়টা? বাংলা ভাষায় মূর্ধন্য মানটা ঠিক, মূর্ধন্য ধ্বনি আছে কয়টা? 6টি। মূর্ধন্য ধ্বনি কয়টি? 6টি। দ্রুত লেখেন শেষে কি কি? ট, ঠ, ড, ঢ, ডয় বিন্দুরা, ঢয় বিন্দুরা কয়টা? 1 2 3 4 5 6টা। মূর্ধন্য ধ্বনি কয়টা? 6টা। এবার লেখেন তালব্য ধ্বনি, তা ল বয়জা ফলা। তালব্য ধ্বনি কয়টা আমাদের? কয়টা? 5টা। চ, ছ, জ, ঝ, তালব্য স। আমাদের তালব্য ধ্বনি কয়টা? 5টা। কিন্তু মূর্ধন্য ধ্বনি আছে কয়টা? 6টা। দ্রুত দ্রুত তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি আপনারা বসে যান, খাবার আছে আজকে, খাবার আছে তাড়াতাড়ি 9টা বাজে স্টুডেন্ট সবাই ঢোকেন, তাড়াতাড়ি খাবার আছে। হ্যাঁ হ্যাঁ সবার খাবার আছে। মূর্ধন্য ধ্বনি কয়টা? 6টা। তালব্য ধ্বনি কয়টা? 5টা। কয়টা? 5টা। এবার কইছে কয় এখন ছাইরা দেন। এবার আমার ছাত্রী কি কইছে? স্যার এখন ছাইরা দেন, এখন ছাইরা দেন। আচ্ছা অনলাইনে যারা আছেন এখন কি আপনাদের ছেড়ে দিব? অনলাইনে কি সব ছেলে? আর না অনলাইনে মেয়েরা আছে না, প্রথম তো এবার ছেলেরা জয়েন করছে, দেখেন এর ভিতরে মেয়েরা অনেক আছে, কি অভাব নাই। আচ্ছা বসেন, সবাই বসেন। আচ্ছা সর্বোচ্চ আর কি মেনশনকারী কে? আরে জানো কে তো গতকালই পাইছে, এরা দেবা না, একবার যে পাইছে তারা দেবা কেন? এ গতকাল পাইছে তো, এ গতকাল পাইছে, এ জানো কি গতকাল পাইছে তো। হ্যাঁ এই যে জানু, আইডির নাম জানু কি, যে জানো জানু কি, আই কি জানু কি, আইডির নাম জানু কি। হ্যাঁ জানু জানু, এ জানু অর্থ কিন্তু হাঁটু, জানু অর্থ কি? হাঁটু। জানু অর্থ কি? হাঁটু। অনেক না জানু কি করো, অর্থ দাঁড়াইলো হাঁটু কি করো, হাঁটু কি করো, কারণ জানু অর্থ কি? হাঁটু হাঁটু হাঁটু। ঠিক আছে। আচ্ছা যাই হোক, জানু কি এই হলো সর্বোচ্চ শেয়ারকারী, গতকাল একটা পাইছে, আজকে একটা পাইছে, দেখছেন। আচ্ছা স্যার পড়ানো আছে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই বেসিক ক্লাস। আবার অনলাইনে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ক্লাস করার জন্য। আর ক্লাসটা আমরা উন্মুক্ত করেছিলাম, প্রথম হলো আমার আজকে থেকে প্রথম ব্যাচের ক্লাস ছিল, তাই আমরা উন্মুক্ত করেছিলাম। যারা আপনারা অনলাইনে আছেন ইনশাল্লাহ, আর আপনাদের এই ক্লাসটা আমি আবার পার্ট 2 ভাগ করব, এই ক্লাসটা পার্ট 2 ভাগ করে নিয়ে দিব। সর্বোচ্চ মেনশনকারী মাহমুদ হোসেন, সর্বোচ্চ মেনশনকারী আজকে মাহমুদ হোসেন, আর জানো কি তিনি হলে সর্বোচ্চ শেয়ারকারী। এই দুইজন আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে দিবেন 01755072190, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি করবেন 01755072190, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন। ওকে ওকে ওকে, মাহমুদ হোসেন তিনি সর্বোচ্চ, আর আছেন জানো কি, এই দুইজন আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী, আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিন। ওকে 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 ওকে। আচ্ছা আপনারা বসবেন, আমরা জাস্ট টাইমে ক্লাস শুরু করব। পরবর্তী ক্লাসটা শুরু করব কখন? এখন। আচ্ছা যারা যারা আগের ব্যাচের আছেন তারা চলে যাবেন, এর পরে ঢুকবেন। ওকে ওকে সবাই অনলাইনে যারা আছেন, যারা ভর্তির জন্য ইচ্ছা পোষণ করছেন আমাদের হটলাইন নাম্বারে সবাই একটু করেন, সবাই আমাদের হটলাইন যে নম্বরগুলো আছে ওই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। ওকে, আর আপনারা আস্তে আস্তে যান সবাই। হ্যাঁ কালকে ময়মনসিংহ দেখাবে ইনশাল্লাহ। এই ভাষাধ্বনি বর্ণ আমরা এরপরে পার্ট 2 আর একটা পার্ট করে পড়াবো। ওকে, ক্লাসটা কি ভালো লাগছিল সবার? তোমাদের ভালো লাগছে? আমার ভালো লাগে না, এইটা কেউ কয় না, দেখছে পাবলিক কি তাদেরকে ক্লাস ভালো লাগছে, আমার ভালো লাগছে তখন আর কিছু কয় না, স্বার্থপর। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে।